আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? হ্যালো। স্যার আচ্ছা, আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, হয়তো মাইক্রোফোন কিংবা হেডফোন যেটা আছে এটাতে হয়তো বা কিছু সমস্যা আছে। আচ্ছা, দাঁড়ান, আমাদের এখানে মনে হয় একটু সমস্যা হয়েছে। ডাবল শোনা যাচ্ছে, ডাবল। জি আমার স্যার, কথা ভয়েস ডাবল শোনা ডাবল। যাচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? জি এখন হ্যাঁ, ঠিক আছে। জি মোটামুটি স্যার, ভালো। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নাই, আমাদের দেখেন। আচ্ছা, ইতিপূর্বে আমাদের আপনারা মনে হয় দুইটা ক্লাস করছেন ফ্রি, আজকে আমার তৃতীয় ক্লাস। সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস, বিশেষ করে যারা বিপিএসসি পরীক্ষার জন্য মানে ফোকাস করে আসছেন আর কি। সাধারণ জ্ঞানের মতো গুরুত্বপূর্ণ মনে হয় আপনার মানে বিপিএসসির পুরা সিলেবাসের মধ্যে নাই। এখন বলতে পারেন যে আপনি ক্লাসে দেখে আপনি বলতেছেন, না আমি ক্লাসে দেখে আমি বলতেছি তা না, একটু পরে বুঝতে পারবেন যে কিসের জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞান হয় না যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো, এখন থেকে 2 ঘন্টা পরে যেটা হবে সেটাই সাধারণ জ্ঞান, হয় না? আবার কথায় কথায় মানুষ বলে যে তোর সাধারণ নলেজ নেই, তো সাধারণ জ্ঞান নাই। তো সেক্ষেত্রে আপনার সাধারণ জ্ঞানটা মানে বিশাল একটা মনে করেন যে সিলেবাস, মনে করেন যে নিজে নিজে পড়তে গেলে অনেকটা মনে হয় যে আমি দেখা গেল যে কিরকম একটা মহাসাগরের মধ্যে বা একটা সাগরের মধ্যে, মহাসাগরে নাই গেলাম, একটা ছোট্ট নৌকা নিয়ে আপনি মনে করেন যে মহাসাগর সাগর পাড়ি দিতেছেন, অনেকটা এইরকম সিলেবাস। মানে আমাদের শেষ করতে হবে মনে করেন যে 5-6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে সর্বোচ্চ, বা 5 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি নিজে নিজে যদি পড়েন 2 বছর, 3 বছর, 4 বছর আপনি সাধারণ জ্ঞানের ফুল কিনারাই পাবেন না। তো সেই ক্ষেত্রে চাকরি পরীক্ষাতে প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং ফুল মার্কস কিভাবে কমন পাওয়া যায় সেই জন্যই আপনারা এখানে কোচিং এ ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন যারা। গাইডলাইনের জন্য মূলত আমাদের সাধারণ জ্ঞানটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি এখানে লেখাই আছে, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র টিচার, সাধারণ জ্ঞানের উপর ক্লাস নেই, পাশাপাশি বাংলা সাহিত্য নিয়ে আমি এখানে অফলাইন এবং অনলাইন দুইটা শাখাতে আমি সাধারণ জ্ঞানের উপর ক্লাস নিয়ে থাকি আর কি। আহ পাশাপাশি আমার জেলা হচ্ছে মনে করেন যে লালমনিরহাট, বাংলাদেশের সব থেকে দীর্ঘতম জেলা যেটাকে বলা হয় লালমনিরহাট, একবারে উত্তরবঙ্গে আমাদের, পরে খালি ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর পড়াশোনা করতেছি কুড়িগ্রাম পলিটেকনিকে। কুড়িগ্রাম পলিটেকনিকের কেউ আছেন এখানে? ডিপার্টমেন্টটা একটু ধরা খাই গেছে আর কি, ডিপার্টমেন্টটা আসলে একটা অনেকটা অবহেলিত ডিপার্টমেন্টই আমি পড়াশোনা করছি। সার্কুলার অনেকটা নাই বললেই চলে আর কি। আর্কিটেকচার ডিপার্টমেন্ট আর কি আমার। তো আপনাদের মতো আমিও চাকরির প্রত্যাশী আর কি, মানে চাকরি পরীক্ষা দিতেছি, টিকতেছি, ভাইবা দিতেছি, চাকরি হইতেছে না, দেখি বাকিটা কপালে কি আছে। আচ্ছা, সাধারণ জ্ঞান সম্পর্কে পরিচিত পর্ব তো গেল, এবং বিস্তারিত দুইটারই আপনার এখানে আমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করব, এবং বিস্তারিত কিছু কিছু জিনিস আমরা টুকিটাকি দেখানোর চেষ্টা করব। তো সাধারণ জ্ঞানের দুইটা অংশ থাকে, দেখেন ভালো করে খেয়াল করেন। আমি এই দুইটা অংশ নিয়ে আলোচনা করব, যেহেতু সাধারণ জ্ঞান আমাদের বিপিএসসি মেইন ফোকাস। এখানে দুইটা অংশ, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি। আপনি যদি বিপিএসসি সিলেবাস দেখান, বিপিএস, এই বিপিএসসি সিলেবাসে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে নন ডিপার্টমেন্ট। নন ডিপার্টমেন্ট, এই নন ডিপার্টমেন্ট পার্টে আবার তিনটে অংশ: বাংলা, ইংলিশ, আর এটা হচ্ছে কি জিকে। এই তিনটে পার্ট। প্রথম 100 মার্কের তৈরি পরীক্ষা হয়, সবাই জানেন এটা, 1 ঘন্টা সময় পাবেন। ডিপার্টমেন্টে 40 মার্ক থাকবে, আর নন ডিপার্টমেন্টে 60 মার্ক থাকবে। 60 মার্ক কি কি? বাংলাতে 20, ইংলিশে 20, জিকেতে এসে 20। কোনো ম্যাথ আসবে না। আপনারা যে সার্কুলার গুলো রানিং চলতেছে, এই যেগুলো পরীক্ষা দিবেন সবগুলোতে সেম প্রিপারেশন, সেম সিলেবাস, সেম। রেলওয়ে যারা আবেদন করছেন বা করতে পারেন নাই,
যারা করে ফেলছেন তাদেরও সেম সিলেবাস, ডিপার্টমেন্ট 40, নন ডিপার্টমেন্ট হচ্ছে 60। এই হচ্ছে আপনার টোটাল 100 মার্ক, 1 ঘন্টা সময় পাবেন। এবার যদি রিটার্নে যান, আমি বিবিএস রিটার্নে গেলাম, সেম ডিপার্টমেন্ট আর নন ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে হয়ে যাবে কি 80 মার্ক, আর নন ডিপার্টমেন্টে হয়ে যাবে 120 মার্ক। টোটাল 200 মার্ক। ডিপার্টমেন্টে 80, বাংলাতে 40, ইংলিশে 40, মানে এইখানে আসে 40, এখানে 40, জিকে তে হচ্ছে 40, 43 সঙ্গে 120 এর হচ্ছে 80। এটা টোটাল সিলেবাস সম্পর্কে বিপিএসসি কে ধরে পড়লে আপনি সব হয়ে যাবে আর কি। বুয়েট প্যাটার্ন বলেন, বুয়েট প্যাটার্নে কিন্তু আপনার যদি 80 মার্কের পরীক্ষা হয়, ডিপার্টমেন্ট 40, নন ডিপার্টমেন্ট 40। নন ডিপার্টমেন্ট বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আর হচ্ছে ম্যাথ। অনেক সময় ম্যাথ থাকে, অনেক সময় ম্যাথ থাকে না। ম্যাথ যদি না থাকে তাহলে পাওয়ার সেক্টর রিলেটেড যে প্রশ্নগুলো হয়, আপনি যে পাওয়ার সেক্টর রিলেটেড যে পরীক্ষাগুলো হয় আর কি, সেই পাওয়ার সেক্টর থেকে 10 মার্ক থাকে। বা ম্যাথ আর পাওয়ার সেক্টর, পাওয়ার সেক্টর 5, ম্যাথ 5। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এইখান থেকে 330, পাওয়ার সেক্টর এবং ম্যাথ দুইটা মিলে হচ্ছে 10, এই 40, আর ডিপার্টমেন্ট হচ্ছে 40। এটা হচ্ছে বুয়েট প্যাটার্ন সম্পর্কে যদি আমি বলি, এইগুলো হচ্ছে প্যাটার্ন। এবার সাধারণ জ্ঞান যে অংশটা, এই অংশটাতে দুইটা পার্ট থাকে, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। প্রিলিতে এইখান থেকে 10, এইখানে এসে 10, 20। এবার রিটার্নে এইখানে এসে 15, এইখানে এসে 15, গেল এসে 30। আর 10 মার্ক গেল কই? 10 মার্ক আছে সাধারণ জ্ঞানের এই অংশ, বিজ্ঞান, এইখানেই ধরা হয় এটাকে, এইখান থেকে হচ্ছে 10, এই হচ্ছে টোটাল 40 মার্ক। বিপিএসসি প্যাটার্ন সম্পর্কে যদি আমি টুকিটাকি হালকা সিলেবাসটা বলি আর কি, এইটাই সিলেবাস। এখন এই 10 আর এসে 15, টোটাল এখানে হচ্ছে 25, এইখানে হচ্ছে 25, এই 50 মার্ক, বিশাল একটা মার্ক। এই মার্কটা কমন পাইতে গেলে আপনাকে অনেক কিছু পড়তে হবে। কি কি পড়তে হবে? অনেকগুলো টপিকস পড়া লাগবে, এবং এইখানে অনেকগুলো টপিকস পড়তে হবে। এখন কোন কোন টপিকস পড়তে হবে সেটা তো আমরা জানি, ভালো করে বুঝিয়ে ব্যাপারটা। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা জানি না, সাধারণ জ্ঞানের মধ্যে জানি না, এবং জানলেও এই টপিকস এর ভিতরে কি কি পড়বো সেটা আমরা জানি না। কারণ বই যদি খুলেন তাহলে দেখবেন যে মনে হয় যে অথই সাগরে ডুব মারছেন গিয়া, এমন পড়া সাধারণ জ্ঞানের। আবার অনেক কিছু মুখস্থ করা লাগবে, তাহলে কিভাবে মনে রাখবো আমি? আন্তর্জাতিক পাঠের মধ্যে যদি আসেন, যেমন মহাদেশ, মহাদেশ থেকে প্রিলিতে 3 মার্ক থাকবে, মহাদেশ প্লাস পৃথিবী থেকে আর কি। আচ্ছা, পৃথিবী, এইখান থেকে 3 মার্ক প্রশ্ন থাকবে প্রিলিতে, 10-এর মধ্যে 3 এইখানে চলে আসবে। তাহলে চিন্তা করেন এটার জন্য কতটা পড়তে হবে। এখন মহাদেশ নিয়ে যদি আপনি সাধারণ জ্ঞানের যে কোনো বইয়ের মধ্যে আপনি যদি আহ খুঁজেন, তাহলে ধরেন আমাদের, আমি একটা জিনিস দেখাই, ধরেন এই যে এখানে দুইটা বই আছে আর কি, আমাদের দুইটা বই, হ্যাঁ, সাধারণ জ্ঞান, দুইটাই সাধারণ জ্ঞান। এটাও সাধারণ জ্ঞান ধরেন, এটাও সাধারণ জ্ঞান, দুইটা মিলে এতটুকু মোটা হয়। মহাদেশ, পুরা বইয়ের অর্ধেক মহাদেশ নিয়ে আলোচনা, আর অর্ধেক হচ্ছে বাকি অংশ নিয়ে আলোচনা, আন্তর্জাতিক যদি আমি বলি আর কি। তো তাহলে মহাদেশটা কত বড়! বই তো আর এরকম চিকন না, বই কিন্তু এত মোটা বই, দুইটা মানে সাধারণ জ্ঞান বইটা কিন্তু এত মোটা। অর্ধেক বইয়ের অর্ধেক পেজেই কিন্তু মহাদেশ নিয়ে আলোচনা, আর বাকি অর্ধেকটা হচ্ছে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করা সাধারণ জ্ঞানের, মানে ইন্টারন্যাশনাল পার্টে। তাহলে মহাদেশ যদি এতটুকু থাকে, তাহলে এতটুকু কি পড়া সম্ভব? আমরা মহাদেশ শেষ করব দুইটা ক্লাসে, মহাদেশ এবং পৃথিবী দুইটা ক্লাসে শেষ করব, এবং দুইটা ক্লাসে এমন ভাবে পড়বো যে কোনো চাকরি পরীক্ষা, বিপিএসসি যেইখানে যান না কেন এর ভিতর থেকে কমন পাবেন। বুঝতে পারছেন? মানে ওইটুকুর ভিতর থেকে কমন পাবেন। তাহলে কিভাবে পড়বো? এখন 2 ক্লাসে, মানে 2 ঘন্টা ক্লাস দিয়ে মহাদেশ শেষ করে দিব। আর মহাদেশ এবং পৃথিবী সম্পর্কে পুরাটাই শেষ করে দিব। অবশ্যই কোনো না কোনো কায়দা আছে, অবশ্যই কায়দা আছে। আমরা এই কায়দাটা একটু পরে আহ, দেখবো আর কি। আমরা আজকে কিছুটা সিলেবাস একটু ধারণা দিব, আসলে কোন কোন জিনিসগুলো আমরা ফোকাস করব। ভর্তি যদি নাও হন তাতে আমাদের কষ্ট নাই, একটা জিনিস দেখা যদি উপকৃত হন, এটাই আমরা চাই আর কি। এটাই আমাদের সার্থকতা। কোচিং সেন্টার আমাদের এখানে যে যে 3500 টাকা বা 4000 টাকা যে আমাদের কোর্স ফি, এটা কিন্তু আসলে খুব যে টাকা তা কিন্তু না। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, এই যে আমি এখানে ক্লাস নিতেছি, 1 ঘন্টা ক্লাস দেবো, আমাকে একটা পেমেন্ট তারা দিবে। এবং শুধু আমি না, আমাদের যে বাকি যে সকল টিচার গুলো আছে সবার পেমেন্ট যেটা আসে, তাতে আপনাদের যে কয়জন স্টুডেন্ট ভর্তি হয়, আমি এজ এ টিচার হিসেবে বলতেছি, আমাদের কোচিং এর সর্বোচ্চ মনে হয় আপনার 10,000 টাকা লাভ থাকে কিনা সন্দেহ হয় একটা ব্যাচ থেকে।
মনে হয় থাকে না। 10,000 টাকা লাভ থাকে কিনা সন্দেহ, কারণ আমাদের এখানে এই যে স্মার্ট বোর্ডের কথা চিন্তা করে প্রায় প্রায় 5 লাখ টাকা পড়ছে এই যে স্মার্ট বোর্ডটা কিনতে। তারপর আমাদের ক্যামেরা সেটআপ, একটা ক্যামেরা কিনা হয়েছে আপনার ওই যে ডিএসএলআর ক্যামেরা, ওইটা মনে হয় পড়ছে 55,000 বা 60,000 এরকম টাইপের আর কি। তারপর আমাদের হয়তো বা দেখাইতে পারতেছি না, এখানে একটা স্মার্ট মনিটর, আমি কি কে কে জয়েন করছেন না করছেন, কেউ কিছু লেখলে আহ, সব আমি এখানে দেখতে পাচ্ছি। একটা স্মার্ট মনিটর লাগানো হয়েছে, লাইটিং সিস্টেম, অনেক কিছু আছে এখানে, বিশাল খরচের একটা ব্যাপার। যারা চাকরি করে তাদের বেতন আছে, সব মিলে একটা ব্যাচ থেকে 10,000 ওঠে না। মূলত আমাদের এই অনলাইন অনেক ব্যাচের মধ্যে আমাদের লস হয়, আর আমাদের কোচিং থেকে লস হয়, আমি শত মানে যেটা জানি আর দেখছি আর কি, লস হয়। কারণ ভর্তি হয়ে টাকা দিতে চায় না অনেকেই, এই 3,000 3500 টাকায় মনে হয় যে অনেক কিছু তাদের জন্য, অথচ 3,000 3500 4,000 5,000 টাকা দিয়ে কিন্তু এক একটা ব্র্যান্ডের জুতা কিনে ফেলতেছেন, টি শার্ট কিনতেছেন, এটা কিনতেছেন, ওইটা কিনতেছেন, অনেকে আবার পার্লারে গিয়ে মেকআপ করতেছেন। তো ওই সময় কিন্তু টাকাটা মনে হয় না। জীবনের একটা সাফল্য অর্জনের জন্য আমরা পরবর্তী লাইফটা যেন আমাদের ভালোভাবে কাটাইতে পারি, ভালো একটা লাইফ স্টাইল আমরা যেন ইয়া করতে পারি কি মানে পাই আর কি, সেই জন্য যে পড়াশোনা করে ভালো কিছু করব, সেই দিকে কিন্তু অনেকের টাকা 2 টাকা দিলে মানে যে বুকের মধ্যে লাগে, মানে যে কেউ পার মারছে ছুরি দিয়ে। অথচ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতেছি, ওইখানে হাজার হাজার টাকা খরচ হয়ে যেতেছে, সেটা কিন্তু ভাসে না। আসলে কি বলবো, এটা আসলে আমাদের নেতারগত ভাবেই সমস্যা, আপনার আমার সবারই এই সমস্যাটা আর কি। তো যাই হোক, ওইদিকে না যাই, আমরা পড়াশোনার ভিতরে থাকবো আর কি। তো আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো। আচ্ছা দেখো, এখানে তো সংবিধানটা চলে আসছে। আমরা আগে এই বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাসটা, এই সিলেবাসটা স্লাইডটা ওপেন করে দেখবো এখানে। সাজিদ ভাইকে জিজ্ঞাসা করে দেখেন এখানে দিছে কিনা। বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসটা দেখবো, এবং সেই সিলেবাস থেকে কি ধরনের প্রিলি প্রশ্ন হয়, এবং রিটার্ন সিলেবাসটা দেখবো বাংলাদেশ বিষয়াবলীর। এখন অনেকে আছে যে প্রিলি পড়ায় রিটার্ন পড়ায় না, আমরা কিন্তু এইরকম না, আমরা প্রিলি রিটার্ন ভাই ভাই একবার তিনটে একসাথে, একবার তিনটেই হয়ে যাবে আপনার। তো সেই ক্ষেত্রে আপনার আমি প্রিলি সিলেবাসটা দেখাবো, এবং এইটার ভিতর থেকে কোনগুলো রিটার্ন সেটাও দেখাবো। আমরা প্রিলিও পড়াবো, রিটার্নও পড়াবো, এবং প্রিলি কি ধরনের প্রশ্ন আসে, রিটার্ন কি ধরনের প্রশ্ন আসে, সেটাও আমরা দেখাবো। বুঝতে পারছেন? সেই প্রশ্নগুলো দেখাবো, এবং কিভাবে লিখবেন, কি সিস্টেমে লিখতে হবে, সেটাও কিন্তু আমরা এখানে দেখাবো। মানে বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাসটা, ওটা কই? হ্যাঁ, এটা মাঝে মাঝে একটা সিগন্যাল দিচ্ছে, এটা কি আপনাদের কে ইন হচ্ছে বা কে জয়েন করতেছে না, এইরকম হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ, লিখছে? জয়েন্ট হইতেছে ইন হইতেছে, যদি এটাই এটাই ঠিক আছে। মিউট করার অপশন থাকে তাহলে একটু মিউট করে। এটা মিউট করার কোনো সিস্টেম নাই, যা ঢুকবে বের হবে, এটা টুং টুং শব্দ হবেই। আছে কিনা তা জানি না সিস্টেম, আমি থাকতেও পারে, কারণ অনেক সেটিংস তো আমাদের এখানে ঘুরপাক খায়। যাই হোক, বাংলাদেশ বিষয়াবলী খেয়াল করেন, সিলেবাসটা দেখেন, সিলেবাসটাতে কিন্তু অনেক উপকার হবে আর কি। এই সিলেবাসের ভিতরে কোন কোন টপিক পড়াবো সেটা আমি কিন্তু এখানে মানে আমরা সাজাইছি আর কি। এই টপিক গুলো যদি পড়েন তাও আপনার অনেক কাজে লাগবে। শুরুতে যদি আমি যাই, প্রাচীন বাংলার ইতিহাস। এই প্রাচীন বাংলা, এই বাংলাটা আসছে কই থেকে, এই প্রাচীন বাংলার যে ইতিহাসটা, প্রাচীন রাজবংশ ছিল তৎকালীন সময়, তখন তো আর দেশ ছিল না, ছোট ছোট অংশ ছিল, মানে প্রাচীন জনপদ ছিল আর কি একটা যদি বলি। এই জনপদ গুলো বাংলার বিভিন্ন শাসক যারা ছিল, রাজা বাদশাহ, তারা কিন্তু শাসন করতো। তো প্রাচীন রাজবংশের মধ্যে ছিল মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ। এইগুলা পড়লে আমরা প্রাচীন রাজবংশ সম্পর্কে হয়ে যাবে। এটা কিন্তু একটা অধ্যায়ের নাম, প্রাচীন বাংলার ইতিহাস। এই অধ্যায়ের ভিতরে এগুলা হচ্ছে সাব টপিক, এই টপিকের ভিতরে আবার আলোচনা আছে। আমরা এখন বইয়ের মধ্যে যদি পড়তে যান তাহলে একটা জগা খিচুড়ি লাগাই ফেলবেন, এই এই মধ্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ। তো এইখান থেকে আমরা কি কি পড়বো সেটার উপর আমাদের স্লাইড আছে। ক্লাস যখন ভর্তি যখন হবেন, ওই স্লাইড অনুযায়ী ক্লাস নেব, কি কি পড়বেন। এবার উপমহাদেশে মুসলিম শাসন, মুসলিম শাসন হচ্ছে আপনার সেনদেরকে হারায় কিন্তু উপমহাদেশে মুসলিম লক্ষ্মণ সেনকে হারায় এই মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে
আপনার দিল্লি স্বাধীন সুলতানি শাসন, বাংলা স্বাধীন সুলতানি শাসন গেল এটা, এবং তারপরে আছে মুঘল শাসন। এটা কিন্তু একটা অধ্যায়ের ভিতরে, এই প্রাচীন বাংলার ইতিহাসের ভিতরে এগুলা কিন্তু, এটা কিন্তু একটা টপিক। এই টপিক্স এর ভিতরে আবার এগুলা সাব টপিক। এটা একটা টপিক, এটার ভিতরে আবার সাব টপিক। এবার উপমহাদেশে মুঘল শাসন মানে আকবর সম্রাট, বাবর সম্রাট, জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন, আওরঙ্গজেব, এই যে যারা যাদের শাসনামলটা এবং ওদের সম্পর্কে কিছু কিছু তথ্য এটার ভিতরে আমাদের আছে। উপমহাদেশে ইংরেজদের শাসনামল মানে ইংরেজরা যে উপমহাদেশে শাসন করছে আর কি, প্রায় 190 বছর বা 200 বছর যেটা আমরা বলি আর কি। তো আপনার এই উপমহাদেশের মানে লর্ড ব্যান্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিং, তারপরে লর্ড মাউন্ট ব্যাটেন, আরো যারা যারা আছে আর কি, এদের শাসন আমলটা আমরা করবো। ভিতরে গিয়ে স্লাইডের ভিতরে ওদের সম্পর্কে কিছু কিছু করবো, তারা কি কি করছে এগুলা। এবার বাংলার যে মনন্তর গুলো হয়েছে, আপনার দুর্ভিক্ষ যেটাকে আমরা বলি, বুঝতে পারছেন? 76-এর মনন্তর, 50-এর মনন্তর, তারপর বঙ্গভঙ্গ হ্রদ, বঙ্গটা বাংলাটাকে ভাঙার জন্য যে একটা হ্রদ হয়েছিল সেই সম্পর্কে পড়বো। গেল আমাদের একটা অধ্যায়। এবার প্রাচীন বাংলার জনপদ। এখন তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এর তো উপমহাদেশ। এই উপমহাদেশটা অনেক আগে, কিন্তু আজ থেকে মনে করেন যে ধরুন হাজার হাজার বছর আগে, বুঝছেন কি, তখন কিন্তু আর এগুলা দেশ ছিল না। তখন ছিল মানে আপনার কি, তখন ছিল বাংলার বিভিন্ন অঞ্চল। এই অঞ্চলগুলোর বিভিন্ন নাম ছিল, জনপদ কি, পুন্দ্রনগর, বঙ্গ, বরেন্দ্র, তারপর হচ্ছে হরিকেল, সমতট, এই যে আমি যে কয়টা কইলাম, এছাড়াও আরো অনেক কিছু আছে, রাঢ় আছে, তাম্রলিপ্ত আছে, আরো অনেক জনপদ আছে। এই জনপদ গুলো সম্পর্কে আমরা এবার এখানে পড়বো, এবং জনপদ গুলোর ভিতরে যে কোন কোন অঞ্চলগুলো কোন জনপদের মধ্যে পড়ছে, এবং ওই জনপদের ভিতরে যদি হাইলাইট কোনো প্রশ্ন থাকে বিখ্যাত, সেই প্রশ্নগুলো আমরা প্রত্যেকটা জনপদের ভিতরে দিয়া দিব আর কি। জনপদ থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে যে প্রাচীন বাংলার সব থেকে প্রাচীন জনপদ মানে বাংলার সব থেকে প্রাচীন জনপদ কোনটা, এবং এই প্রাচীন জনপদের যে অন্তর্ভুক্ত অঞ্চল বা ধর্ম, প্রাচীন সব থেকে প্রাচীন জনপদ পুন্দ্রনগর। এই পুন্দ্রনগর এখন বললো যে নিচের ধরেন মনে করেন যে কোনটি পুন্দ্রনগর জনপদের অন্তর্ভুক্ত, তার মানে আপনার পুন্দ্রনগর সম্পর্কে আরো কিছু জানতে হবে, সেগুলো আমরা করবো। তারপর আসেন বাংলাদেশ পরিচিতি। এটা হচ্ছে একটা অধ্যায়ের নাম, 3 নম্বর অধ্যায় আমরা আছি কিন্তু, খেয়াল করেন। বাংলাদেশ পরিচিতি সম্পর্কে আমাদের পড়তে হবে। কি কি পড়বো? বাংলাদেশের অবস্থান সম্পর্কে কিছু, মানে ভৌগোলিক অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ওই যে 20°34' থেকে এত ডিগ্রি এত মিনিট, 92° এত থেকে এত ডিগ্রি এত মিনিট, এই যে বিভিন্ন ভৌগোলিক যে অবস্থান সেটা আমরা পড়বো। বাংলাদেশের ভৌগোলিক সীমানা, ভৌগোলিক সীমানা বলতে ধরেন বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে কোন কোন জায়গাগুলোর অবস্থান, আন্তর্জাতিকভাবে ভারতের কোন কোন অঙ্গরাজ্য, মায়ানমারের কোন কোন অঙ্গরাজ্য, এবং কোন সাইডে বঙ্গোপসাগর, এই যে অঞ্চলগুলো, এবং এবং বাংলাদেশের ভিতরে এক কয় না যে বাংলাদেশের সর্বদক্ষিণে জেলা কোনটা, সর্বপশ্চিমে জেলা কোনটা, সর্বোত্তরে জেলা কোনটা, সর্বোত্তরের উপজেলা কোনটা, এই যে সীমানা গুলো, এটা পড়বো আমরা এখানে। তারপরে আসেন ছিটমহল বা ছিটমহল চুক্তি সম্পর্কে। ছিটমহল সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি, যেমন বাংলাদেশের ভিতরে ভারতের একটা জায়গা, মানে 3 দিকে বাংলাদেশ, একদিকে মানে ভারতের ছোট্ট একটা জায়গা, একটা গ্রাম, ছিটমহল। এবং এই ছিটমহল গুলো কিন্তু বিনিময় হয়ে গেছে, চুক্তি হইয়া ভারত বলতে যে আপনাদের যে সকল জায়গাগুলো বাংলাদেশের ভিতরে ভারতের ছিল সেগুলো বাংলাদেশকে দিয়া, ভারতের ভিতরে যেগুলা বাংলাদেশের ছিল সেগুলো ভারতকে দিয়ে দিচ্ছে, একটা বিনিময় করে ফেলছে। এবং ওই অঞ্চলের যারা বসবাস করতো তাদেরকে সুযোগ দিচ্ছে সরকার, যে আপনারা যদি বাংলাদেশে আসতে চান তাহলে বাংলাদেশ আসতে পারবেন, বাংলাদেশের নাগরিক হবেন, যদি ভারতে যাইতে চান তাহলে ভারতের নাগরিক হয়ে যাবেন, কোনো সমস্যা নাই, যারা ছিটমহলে ছিল। তারপর আসলে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু। বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এই পরিচিতির ভিতরেই পড়ছে, বা এটা আলাদা একটা অধ্যায়ও ধরতে পারেন, সমস্যা নাই। এইখানে আমি ধরলাম বাংলাদেশের পরিচিতির ভিতরে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু সম্পর্কে, মনে করেন যে বাংলাদেশের শীতলতম মাস, উষ্ণতম মাস, উষ্ণতম স্থান, শীতলতম স্থান, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রার পরিমাণ, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ, বাংলাদেশের ভূ উপগ্রহ রিলেটেড যে সকল কেন্দ্র, পর্যবেক্ষণ কেন্দ্র আছে, কিছু আবহাওয়া স্টেশন আছে, এই সেই রিলেটেড অনেক নানান টানান কিছু জিনিস এটার ভিতরে আলোচনা আছে। তার হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক উপনাম। ভৌগোলিক উপনাম যদি বলি তাহলে কি, বিভিন্ন জেলার নতুন নাম পুরাতন নাম আছে না, যেমন ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, হ্যাঁ, এইরকম চট্টগ্রামের আপনার মনে করেন যে চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ, তারপরে ধরুন বরিশাল, বরিশাল হচ্ছে আপনার সুবর্ণগ্রাম, এইরকম আরো অনেক কিছু মনে করেন। সরি, বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপ, সুবর্ণগ্রাম হচ্ছে আপনার সোনারগাঁয়ের আর কি। তো এইরকম যে বিভিন্ন উপনাম গুলো আছে, বিভিন্ন জেলার নতুন নাম পুরাতন নাম, সেইগুলা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। পাশাপাশি কিছু কিছু ভৌগোলিক উপনাম আছে, যেমন কিরকম ধরেন মনে করেন যে বাংলাদেশের বাংলাদেশের ভিতরে অনেক জেলাগুলোকে অনেক ভৌগোলিক নামে চিনে থাকে, কিরকম মনে করেন যে 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ, বাংলাদেশের মানে প্রথম স্মার্ট জেলা, প্রথম ডিজিটাল জেলা,
ওয়াইফাই এর নগরী, সিল্ক সিল্ক সিটি, প্রথম মানে হেলদি সিটি, এইরকম আরো অনেক কিছু আছে আর কি। বুঝতে পারছো, বাংলাদেশের শস্য ভান্ডার, এইরকম অনেক কিছু আছে এই ভৌগোলিক উপনামের ভিতরে। তারপরে বাংলাদেশ জাতীয় বিষয়গুলো এবং জাতীয় দিবস, দিবস সম্পর্কে কয় না যে বাংলাদেশ শোক দিবস কবে, যদিও বা এখন শোক দিবসটা ওই রকম শোক আগের মতো নাই, অনেকটা আনন্দই লাগে আর কি। বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, জনসংখ্যা দিবস কবে, শিক্ষক দিবস কবে, এই রিলেটেড যে সকল দিবসগুলো, এই দিবসের ভিতরে এবার আসে কিছু বাংলাদেশ জাতীয় বিষয় বলে। জাতীয় বিষয় বলে কি কি আছে, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় মনোগ্রাম, তারপরে সে মনে করেন যে জাতীয় পশু পাখি, এই সেই নানান নানান বিষয় এটার ভিতরে আছে, ওইগুলা পড়বো। তারপরে আসেন বাংলাদেশের সম্পদ। দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা টপিক, 4 নম্বর অধ্যায়ে আমরা গেলাম বাংলাদেশ সম্পদ। সম্পদের ভিতরে অনেক সম্পদ আছে, তো আমরা সব সম্পদ তো আর পুরো কুল পাবো না, তো এখানে কয়েকটা সম্পদ লেখা আছে, যেমন প্রাকৃতিক গ্যাস, এটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় একটা সম্পদ। কি আছে তারপরে, বনজ সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, কৃষি সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, প্রাণী সম্পদ আছে। এবং এই সম্পদের ভিতরে কিছু কিছু জাত আছে, উন্নত জাতের, কয় না যে নিচের কোনটি উন্নত জাতের কলা, উন্নত জাতের আম, উন্নত জাতের গম, কিছু নাম দেওয়া পরীক্ষার মধ্যে প্রশ্ন ব্যাংক ঘাটে দেখবেন। এবং কিছু কিছু গবেষণা কেন্দ্র আছে, মৎস্য গবেষণা কেন্দ্র, বন গবেষণা কেন্দ্র, তারপরে আপনার মনে করেন যে হরিণ গবেষণা কেন্দ্র, মহেশ গবেষণা কেন্দ্র, চিংড়ি গবেষণা কেন্দ্র ইত্যাদি। গেল এটা। এবার বাংলার বিভিন্ন আন্দোলন, আন্দোলন থেকে কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ কবে সংঘটিত হয়, ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতাকে, এবং উল্লেখযোগ্য কোনো কারণ যদি থাকে, ফরাইজি আন্দোলন কেন হয়, নেতাকে, কবে হয়, কিসের জন্য হয়, বাঁশের কেল্লা কবে হয়, কোথায় হয়, কেন হয়, কে ছিল নেতা, সিপাহী বিদ্রোহ, সেম নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই যে বাংলার বিভিন্ন বিদ্রোহ। দেখেন আমরা কিন্তু সুন্দর করে সাজাই দিতেছি টপিক গুলো, ভালো করে খেয়াল করিয়েন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এভাবে পড়বো, এবং এই প্রত্যেকটা বিদ্রোহ নিয়ে আমাদের আলোচনা হবে। এবং ক্লাস আমি যখন নিয়ে ফেলবো, আপনাদের সাজিদ বিশ্বাস স্যার সাধারণ কিনা স্লাইড এখানে ওপেন করবে, কিভাবে পড়াবো, কোন স্লাইডের কোন জিনিসগুলো পড়াবো, সব তো আর পড়াবো না, বই তো সবার কাছে আছে, সাধারণ জ্ঞান বই কিন্তু সবার কাছেই আছে, না থাকলেও কিনে নিয়ে নিজে নিজেই পড়তে পারেন। তা কোচিং এ ভর্তি হবেন কিছুর জন্য? অবশ্যই ভর্তি হয়েছেন কোন দিক নির্দেশনা পাওয়ার জন্য, এবং কোন জিনিসগুলো পড়বেন সেটাকে ফোকাস করার জন্যই মূলত আমাদের কোচিং এ ভর্তি হওয়া। কোচিং এ ভর্তি হইলেই যে চাকরি পাবেন তা কিন্তু না, পড়াশোনা করা লাগবে, এটা হচ্ছে প্রধান সত্য। দ্বিতীয়ত, পড়াশোনা করলেই যে চাকরি হবে তা কিন্তু না, পড়াশোনা করারও একটা কি লাইন গাট আছে, লাইন ধরে আগাবেন তাড়াতাড়ি হবে। যদি লাইনে লাইন থেকে বেড়াইনে যান, চাকরি যে পাবে না তা কিন্তু না, একটু সময় লাগবে। আর কোচিং না করে যে চাকরি পাবে না তা কিন্তু না, একটু সময় লাগবে, বেশি দিন পড়তে হবে, অনেকের দ্বারস্থ যাইতে হবে, নির্দেশনা নিতে হবে, বড় ভাই এই সেই এটা যাওয়া যায়। তো সবাই তো আর সবসময় সময় দেয় না, কোচিং তো আপনাদেরকে সবসময় সময় সময় দিবে আর কি, আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে সবসময় পাশে থাকবে আর কি। কিন্তু বড় ভাই বা ছোট ভাই যাদের এখানে যান, একদিন 2 দিন 3 দিন পরে কিন্তু আপনার নিজেরই ভালো লাগবে না। আচ্ছা আসেন এবার বাংলাদেশের ভূপ্রকৃতি, মানে ভূগোল, মানে ভৌগোলিক যে জায়গাগুলো আছে, কি কি ভূপ্রকৃতি কি কি আছে, পাহাড় পর্বত আছে, উপত্যকা বা ভ্যালি আছে, নদ নদী, দ্বীপ, চর, বিল, হাওর, ঝর্ণা, জলপ্রপাত, সমুদ্র সৈকত ইত্যাদি। এই প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো। বাংলাদেশ নদ নদী নিয়ে আলোচনা করবো, বাংলাদেশ নদ নদী, কোন নদী কোথায় অবস্থিত, এবং নদ নদীর তীরবর্তী শহর আছে, পরীক্ষার মধ্যে খুব আসে। তারপরে মনে করেন যে আপনার দ্বীপ যদি বলি, যে বাংলাদেশের দ্বীপ জেলা কোনটা, বা কোন দ্বীপের অবস্থান কোথায়, চর, চরের নাম, কোন চর কোথায় পড়ছে, বিল, হাওর, ঝর্ণা, জলপ্রপাত ইত্যাদি, সমুদ্র সৈকত গেল। এবার আসেন বাংলাদেশ সংবিধান, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হিউজ ইম্পর্টেন্ট। সংবিধান যদি পড়েন তাহলে একেবারে মাথা চুল একটাও থাকবে না, যদি নিজে 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 পড়তে চান, কারো কাছে না যান, কি করবেন না করবেন, বাদ দিবেন, কি করবেন, বিশাল একটা হতাশার মধ্যে পড়বেন আর কি। তো আমরা সংবিধান পড়াবো, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ক্লাস দিয়ে একটা করেন, বুঝতে পারবেন। সংবিধান পড়াবো, আপনার সংবিধান যদি নাও পড়েন, পরীক্ষার মধ্যে গিয়ে দেখবেন যে না এটা তো পড়াইছে, তার মানে এই জিনিসগুলো মানে হাতে কলমে আমরা এখানে দেবো। সংবিধানের ইতিহাস পড়াবো শুরুতে, কি কি কিসের জন্য কেন হয়েছে, কি সমস্যা ছিল, কাদের কাদের রাখছিল, কি কি জিনিস আছে ইতিহাস। তারপরে সংবিধানের সাথে আমি এটা আলাদা ভাবে ভাগ করছি, যদিও বা এটা বইয়ের মধ্যে এভাবে পাবেন না। সংবিধানের সাথে কিছু বিখ্যাত ব্যক্তি জড়িত আছে, ডক্টর কামাল, বঙ্গবন্ধু, তারপরে মনে করেন যে রাজিয়া বেগম, শিল্পচন্দ্র, জয়নুল আবেদিন, তারপরে আহ আব্দুর রফ, তারপরে আপনার মনে করেন যে সুরঞ্জন সেনগুপ্ত, এইরকম কিছু ব্যক্তি আছে। এবং এই ব্যক্তিদের সম্পর্কে একটু তথ্য সাইডে দিয়ে দিব আমরা, কিসের জন্য সে সংবিধানের সাথে জড়িত ছিল, কেন, এবং সংবিধানের সাথে কিছু তারিখ আছে এবং সংখ্যা আছে। যেমন সংবিধানের তারিখ, তারিখ কি, কোন তারিখে সংবিধান কার্যকর হয়,
গৃহীত হয়, গণপরিষদে গৃহীত হয়, কবে হয়, এই সে রিলেটেড কিছু তারিখ আছে, এটা আমরা আলাদা আলাদা ভাগ করছি সুবিধার জন্য। কিছু সংখ্যা আছে, যেমন সংখ্যা কি বলতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম 100 200 এরকম কিছু সংখ্যা আছে। সংখ্যা কিরকম ধরেন, এক এক হয়েছে কি, এক দিয়ে আমি বোঝাই দেবো যে সংবিধানের প্রস্তাবনা হয়েছে একটা, তাহলে পরীক্ষার মধ্যে অনেক সময় হয় সংবিধানের প্রস্তাবনা কয়টা, একটা। তারপরে যদি আপনি আসেন সংবিধানের আবার এক দিয়ে আরেকটা তথ্য আছে, সংবিধানের যে মোট 34 জন সদস্য ছিল আর কি, 34 জনকে নিয়ে কিন্তু সংবিধানটা রচনা করছে আর কি। এর মধ্যে একজন বিরোধী দলীয় সদস্য ছিল, রাজিয়া বেগম, গেল হচ্ছে এক সম্পর্কে। তারপরে যদি আসেন আপনি সংবিধানে আরো কিছু সংখ্যা আছে, তো সাত, সংবিধানে 7টা তফসিল, অনেকবার পরীক্ষাতে আসছে সংবিধানে কয়টি তফসিল কি। তারপরে যদি আসেন 11, সংখ্যা 11, সংবিধানের মোট মানে অধ্যায় বা ভাগ আছে 11টা, পরীক্ষার মধ্যে আসে সংবিধানের অধ্যায় বা ভাগ কয়টি, প্রথম 5টি ভাগের নাম লিখতে। রিটার্ন প্রশ্ন কিন্তু এটা পরীক্ষাতে আসছিল, আমি নিজেই পরীক্ষা দিয়েছিলাম। তারপরে সংবিধানের মনে করেন যে ধরেন অনুচ্ছেদে যদি যাই, তাহলে মনে করেন যে 153টা কি অনুচ্ছেদ, সংখ্যা, এই সংখ্যা দিয়ে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে সিস্টেমে শিখবো, এটা একটা টেকনিক আছে সংবিধান মনে রাখার, একটা সুন্দর টেকনিক, ক্লাস করে আপনি বুঝবেন। তারপর সংবিধানের অধ্যায় অনুচ্ছেদ, ভাগ, তফসিল এবং সংশোধনী সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, যেমন 17 দিয়া সংবিধানের মোট 17 বা সংশোধন হচ্ছে। এই 17টা সংশোধনীর মধ্যে কোন কোন সংশোধনী ইম্পর্টেন্ট, সবটা ঢালা পড়া পাওয়া যাবে না, ওখান থেকে বাইসে 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 এই সংশোধনী গুলো পড়বো, এবং এই সংশোধনী কবে হয় এবং বিষয়টা কি ছিল। এটা এবার শপথ গ্রহণ, কে কাকে শপথ গ্রহণ করায় আর কি, সেটা আমরা এখান থেকে জানবো। এবং কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এবং সাংবিধানিক পদ আছে, পড়লে সংবিধান শেষ, বিশাল মজা আর কি এক কথায়। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে, বাংলাদেশ যে গঠন হয়েছে তার পিছনে কিছু কিছু ঘটনা আছে, কি 47 দেশ ভাগের পরেই তো কাহিনীটা শুরু হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে আমাদের ভাষা তারা কায়রে নিতে চাইছিল, তো আমরা সেটা দেই নাই, একটা আন্দোলন হচ্ছে। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা নির্বাচন হয়, যুক্তফ্রন্ট নির্বাচন ছিল। এবং 1966 সালে 6 দফা ছিল। 1969 গণ অভ্যুত্থান ছিল। তারপরে 1970 সাধারণ নির্বাচন। এই ঘটনাগুলো কিসের জন্য হয়েছে, আমাদের কিন্তু পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুইটাতে ভাগ করা হয়েছিল। দুইটাতে ভাগ করার ফলে আমাদের যে এটা একটা কিন্তু প্রদেশ পূর্ব পাকিস্তান, এই প্রদেশের মধ্যে আপনার বিভিন্ন, আমরা কি বলবো এটাকে আহ বৈষম্যের শিকার হইতে পারি, যার ফলপ্রসূতেই কিন্তু বাংলার এই আন্দোলন গুলো সংগঠিত হয়। এর পরবর্তীতে আমাদের যে লাস্ট যে সংগ্রামটা হয়, এটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই 71-এর মুক্তিযুদ্ধ পড়তে গেলে আপনার আরো মাথা নষ্ট হয়ে যাবে। 71-এর মুক্তিযুদ্ধের ভিতরে আমরা কি পড়বো, এটাই তো কথা। খেয়াল করেন, দেখেন আমাদের এই প্রত্যেকটা কিন্তু এগুলা সাব টপিক, এই টপিক নিয়ে কিন্তু আবার আলোচনা আছে। এভাবে যদি পড়েন তাহলে আপনি এই মুক্তিযুদ্ধটা এটা কিন্তু আপনার ভাইবার জন্য ইম্পর্টেন্ট, সংবিধানটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমরা ভাইবা এই দুইটা পড়লে এখান থেকে ভাইবা হয়, আর লাগে না ভাইবার জন্য সাধারণ জ্ঞান থেকে। আর ভাইবাতে শুধুমাত্র আপনার প্রশ্ন হবে সাধারণ জ্ঞান, ইংলিশও ধরবে না, বাংলাও ধরবে না। ভাইবাতে প্রশ্ন হবে কি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী থেকে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে টুকিটাই কিছু আসবে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো সেটা নিয়ে ক্লাসের ভিতরে। আর মূলত সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় থেকে ভাইবা প্রশ্নগুলো হয়ে থাকে, তার মধ্যে সংবিধান একটা সবই হাইলাইট একটা টপিক। আর হচ্ছে মুক্তিযুদ্ধটা, বাংলার বিভিন্ন ঘটনা যেগুলো আর কি, এই যে ঘটনাগুলো 1971, এইগুলা কিন্তু ভাইবার প্রশ্নগুলোতে হয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, 1971-এর মুক্তিযুদ্ধতে কি কি ঘটনা ঘটছে, অসহযোগ আন্দোলন হতে পারছে, এগুলা কিন্তু আমরা শুরু এবং শেষ করব কিন্তু এই যে এখানে এসে, তাহলে মুক্তিযুদ্ধ শেষ। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ সাজাইছি মনে রাখার সিস্টেমে। অসহযোগ আন্দোলন হচ্ছে, 7 মাস ভাষণ, 25-26-এর মাসে যে ঘটনাগুলো, তারপর মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অপারেশন হচ্ছে, অপারেশন ফার্স্ট লাইট, জ্যাকপট, বিগ বার্ড, অপারেশন চেঙ্গিস খান। তারপরে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, মুজিবনগর সরকার গঠন হয়েছে। এই সরকার গঠন করে ও তারা আবার কি করছে, সেক্টর গঠন করছে এবং সেক্টর কমান্ডার সিলেক্ট করছে, এবং কোন কোন অঞ্চলগুলো কোন সেক্টরের ভিতরে পড়ছে সেটা আমরা পড়বো এখানে, খুবই গুরুত্বপূর্ণ সিস্টেমে পড়বো। মুক্তিযুদ্ধের যে খেতাব গুলো দেওয়া হয়েছে, বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম, আর হচ্ছে বীর শ্রেষ্ঠ তো শুরুতেই, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক বলগুলা মনে হয়। প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, মানে ক্রম অনুসারে বীর শ্রেষ্ঠ, পরে হচ্ছে বীর উত্তম, মানে জীবিত ব্যক্তিদের সর্বোচ্চ সম্মান, আর যারা মারা গেছে 7 জনকে দিচ্ছে, এটা তো গেলই। তারপরে হচ্ছে আপনার বীর বিক্রম, আর হচ্ছে সরি বীর বীর বিক্রম 3 নম্বর, 4 নম্বর সবার শেষ যেটা বীর প্রতীক। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 7 জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে পড়বো, ভুয়েস প্যাটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট। 7 জন বীর শ্রেষ্ঠ, এই বীর শ্রেষ্ঠর বাড়ি কোথায়, এই সেই এটা ওইটা কি করছে না করছে, কোন অংশে যুদ্ধ করতো, তার কবরস্থান কোথায়। তারপরে হচ্ছে কনসেপ্ট অফ বাংলাদেশ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র,
মুক্তিযুদ্ধ ও বিদেশি নাগরিক, তাদের বিদেশি কিছু কিছু নাগরিক আছে, তাদের চূড়ান্ত বিজয় এবং গুরুত্বপূর্ণ ভাস্কর্য। এই মুক্তিযুদ্ধ এটার মধ্যে বিভিন্ন মানে স্বীকৃতিটা পড়বো আমরা, কোন কোন দেশ কাকে স্বীকৃতি কবে দেয় বাংলাদেশকে, গেল এটা। এরপরে আসেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাও ভাইবার একটা সাব টপিক ধরতে পারেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ। গুরুত্বপূর্ণ স্থান কি কি? লালবাগ কেল্লা, 7 গম্বুজ মসজিদ, মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর বৌদ্ধ বিহার, সোনারগাঁও, তারপর কুয়ারি বটেশ্বর, এটসেট্রা। আরো বহু আছে, ঢাকেশ্বরী মন্দির, কান্তজির মন্দির, রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গা আছে না, আহসান মন্দির আছে, যাই হোক আরো অনেক জায়গা আছে। সেই জায়গাগুলো সম্পর্কে আমরা কিছু কিছু তথ্য এখানে আমরা পড়বো। মনে করেন যে মহাস্থানগড় সম্পর্কে আলোচনা, মহাস্থানগড় রিলেটেড কিছু প্রশ্ন আমরা পড়বো। ধরেন মনে করেন যে আহসান মন্দির সম্পর্কে কিছু প্রশ্ন পড়বো। ধরেন মনে করেন যে লাল কেল্লা সম্পর্কে কিছু তথ্য পড়বো। তারপরে আছে মনে করেন যে ছোট কাটরা, বড় কাটরা, এই সম্পর্কে কিছু প্রশ্ন পড়বো। এগুলা রয়েছে এটার ভিতরে। এবার বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের ভিতরে কি কি আছে? ম্যানগ্রোভ বন এবং সুন্দরবন। পাশাপাশি বাংলাদেশ আসছে নির্দেশন এবং দৈনন্দিন সমস্যা, খুবই হাইলাইট একটা টপিক রিটার্নের জন্য। মানে রিটার্নের জন্য না, প্রিলিতেই অনেক সময় আসে আর কি। এইখানে ম্যানগ্রোভ বন এবং সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের। এবার বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, এটা একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটাও কিন্তু ভাইবার একটা টপিক। 7 টপিক ধরতে পারেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, ফ্লাইওভার, সড়ক, সেতু, রেলপথ, আকাশপথ, নদী বন্দর, মানে স্থলবন্দর, নদী বন্দর এবং সমুদ্র বন্দর সম্পর্কে বিস্তারিত, মানে এইগুলাই তো যোগাযোগ, যে দিক দিয়ে যাবো সেটাই যোগাযোগের রাস্তা। এবার সড়ক সেতু সম্পর্কে বিভিন্ন ব্রিজ গুলো যে হয়েছে, পদ্মা সেতু, রেলপথের মধ্যে এই যে নতুন যে যমুনা রেল সেতু হয়েছে, তারপরে যে পদ্মা রেল সেতু হয়েছে, তারা আরো কিছু কিছু রেল সেতু আছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আকাশপথ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা কি আকাশপথ সম্পর্কে কিছু তথ্য বলবো, মানে একটা বাংলাদেশের অভ্যন্তরীণ আপনার বিমানবন্দর কয়টা, আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা, সেই সম্পর্কে কিছু তথ্য এটার ভিতরে আছে। তারপরে বাংলাদেশ স্থল বন্দর, কোন কোন স্থল বন্দর কিসের জন্য বিখ্যাত, নদী বন্দর আছে, সমুদ্র বন্দর আছে, এই রিলেটেড তথ্য। তারপর আসেন বাংলাদেশের উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেখেন আমরা 13টা অধ্যায় কিন্তু চলে গেছে, প্রত্যেকটাই পড়াবো, এমন না যখন ওটা ফাঁকি দিব, প্রত্যেকটা স্লাইড দেওয়া হবে আপনাদের। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী আর কি, যাতে উপজাতি, আদিবাসী, সাঁওতাল, গারো, মারমা, চাকমা, কয়না আছে, এদের অবস্থান, তাদের প্রধান ভাষা এবং তাদের উৎসব, এই কয়টা জিনিস পড়লেই কিন্তু হয়। এবং উপজাতি রিলেটেড আরো কিছু তথ্য আছে, আমরা ক্লাসে পড়বো। এবার বাংলাদেশের সরকার ব্যবস্থা কি কি আছে, বাংলাদেশের আইন বিভাগ, জাতীয় সংসদ, বিখ্যাত ব্যক্তি, বাংলাদেশের সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার ব্যবস্থা, বেশিরভাগ আপডেটের মধ্যে আসে। এবার বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর আছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এই রিলেটেড যে উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে, এইগুলা প্রত্যেকটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টপিক, এর ভিতরে আবার আমাদের প্রশ্ন থাকবে। তারপরে আসেন আপনি বাংলাদেশের খেলাধুলা এবং বাংলাদেশের যে বিখ্যাত পুরস্কার গুলো প্রদান করা হয়, জাতীয় পদক, মানে স্বাধীনতা পদক, 21শে পদক, এই রিলেটেড পুরস্কার। তারপরে আসে বাংলাদেশ সাম্প্রতিক তথ্য। এই বাংলাদেশ সাম্প্রতিক তথ্যটা আমাদের ক্লাসে পড়ানো হয় না, মানে এটা হয় না যেহেতু সমসাময়িক বিষয়। তবে এটার জন্য আমাদের কোচিং থেকে সবার জন্য উন্মুক্ত, এভরি ফ্রাইডে এভরি ফ্রাইডে 7টা থেকে 8টা সাম্প্রতিক বুলেটিন নিয়ে আমাদের ক্লাস হয়। প্রতি শুক্রবার মাসে 4টা ক্লাস হয়। রিলেটেড যে প্রশ্নগুলো আছে, এটা আপনার মনে করেন এই রিলেটেড প্রশ্নগুলো যেগুলা পরীক্ষার মধ্যে আসার মতো 1 মাসের যে প্রশ্নগুলো, সেগুলা নিয়ে আমরা আলোচনা করি। মানে আমি আলোচনা করি আর কি, আমি থাকি আর কি ক্লাসে। এখানে সাম্প্রতিক বুলেটিন ক্লাসটা, এটা যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু না, সবার জন্য। যারা ভর্তি হবে তারাও করতে পারবে, যারা ভর্তি হবে না তারাও করতে পারবে। আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোম লিখে সার্চ দিবেন, আমাদের যে গ্রুপটা আছে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনি প্রতি শুক্রবার আমরা এখানে পাবলিক লিংক দিয়ে দিই, সবাই ক্লাস করতে পারে এই টাইমে। বুঝতে পারছেন? অত অনেক সময় দেখা গেল যে 7টা 15 বাইজে যায় টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে, 8টা 15 পর্যন্ত ক্লাস নেই আর কি। আচ্ছা, এই গেল হয়েছে বাংলাদেশ বিষয়ে বলি সিলেবাস। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সিলেবাসটা দেখালাম, এইখানে কোনো ধরনের কোনো জানার কিছু জানার থাকলে বলতে পারেন। আচ্ছা, ওই স্লাইডটা বাইর করেন, এইখানে আলোচনা এইটুকুই। স্যার, নির্দিষ্ট কোনো বই কি কোচিং হোম থেকে দেওয়া হবে, নাকি যে যেখান থেকে আছে ওই ধরনের যার কাছে যে বই আছে সেই বই ফলো করবে?
আপনি বাংলাদেশের যে কোনো বই পড়তে পারেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, একটা কথাই আছে, উক্তি আছে। না, ঠিক আছে স্যার, তাহলে আপনার যে আপনি যেভাবে আপ- সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, তাতে আমি দেখলাম যে হ্যাঁ, নাইম হোসেন স্যারের একটা বেসিক বি বইটা আছে, ওই বইটা খুব চমৎকার, একটা সেম পড়ছে। সেক্ষেত্রে কি ওটা ফলো করা আচ্ছা যাবে? আপনি ফলো করতে পারেন, সমস্যা না, অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো আপনাকে, অবশ্যই আপনাকে ধন্যবাদ দিব আজকে। পড়েন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বই পড়েন, বই কিনেন, যেটা থাকুক আপনার কাছে, যা বই আছে আপনি জি স্যার। কিনতে পারেন। আর যদি বই না কিনেন, দেখা গেল যে বই কিনলেন না, আমরা ক্লাসে যা আলোচনা করব তাই হবে, এবং ক্লাসে শুধু যে আলোচনাই করে যাব তা কিন্তু না, যেই টপিক আলোচনা করব তার এমসিকিউ করাই দিব, এবং রিটার্নে কি কি প্রশ্ন আসে সেইগুলো আমরা দেখাই দিব। ওকে অর্থাৎ স্যার। টেনশনের কোনো কারণ নাই। এবং সেটা যে আমি খালি দেখাই দিব তা কিন্তু না, কারণ দেখে তো অনেক সময় অনেক কিছু হয় না, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা স্লাইড দিয়ে দিব। স্লাইড বলতে ওই শীট দিয়ে দিব, যে টপিক ধর বাংলাদেশ সংবিধান পড়াইলাম, সংবিধানের শীট দিয়ে দিলাম, ক্লাসেও পড়লেন, পাশাপাশি শীট থেকে আবার পড়লেন, দেখা গেল যে ক্লাসের তাহলে মধ্যে তো অনেক স্যার সময় আর কোনো বই কনসেন্ট্রেশন। পড়া লাগে না। তাহলে স্যার কোনো না বই না, ফলো বই করা লাগে না, ঠিক আছে, ভালো কথা। ফলো করা লাগবে না, আমাদেরটা ফলো করলে মনে করেন যে আপনার মনে করেন যে ফাইটিয়া ফুইটিয়া ওই দিকে চলে যাবে আর কি, যে কোনো দিকে। শুধুমাত্র আমি সাধারণ জ্ঞান যে পড়াইতেছি তা কিন্তু না, সাধারণ জ্ঞানও পাবেন, ইংলিশও পাবেন, আপনি মনে করেন যে বাংলাও পাবেন, বুঝতে পারছেন, জি গণিতও স্যার। পাবেন, পাশাপাশি ডিপার্টমেন্ট সবগুলোরই স্লাইড পাবেন। স্লাইড দিয়ে দিবে, প্রিন্ট করে বের করে টেবিলে সাজায় রাখবেন, খালি সাজায় রাখিয়েন না, পাশাপাশি দেখতে হবে, করতে হবে আর কি। আচ্ছা, এবার দেখেন, এই যে সিলেবাস, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এবার কি ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে আমাদের এখানে একটু আলোচনা। দেখেন, প্রিলির প্রশ্নটা দেখা দিয়েছে আমি শুরুতে, আমি তো আলোচনাতে গেলাম না, আজকে যেহেতু ফ্রি ক্লাস, আলোচনাতে গেলাম না। আলোচনা আমরা যাবো নেক্সট ক্লাসে, যারা পেজ, যারা ভর্তি হবে তাদের আলোচনা আমরা করবো আর কি। আমরা এখানে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আর কি আজকে আপনাদের সামনে আসা আর কি। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো কি? সংবিধান থেকে একটা প্রশ্ন। তাহলে এটা তো বাংলাদেশ সর্বোচ্চ আইন কি, কোন জায়গা থেকে আইন হয়, কোন, এটা বেসিক ভাবেই জানার কথা। সংবিধান থেকে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধান হইতেছে বাংলাদেশের নেই না। সংবিধান। হ্যাঁ, এইটাই তো এটার প্রশ্ন। আচ্ছা, কোন দেশে কোন দেশের সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে, স্বাভাবিক মানে এটা, এটা কিন্তু চাকরি পরীক্ষাতে আসছে, বাংলাদেশের এটা কিন্তু বাংলাদেশের চাকরি পরীক্ষাতে, হ্যাঁ চাকরি পরীক্ষাতে আসছে কিন্তু, যার কারণে বাংলাদেশ। দেওয়া এখানে আর কি। আচ্ছা, তাহলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের, ভারত। এটা কি পারে? যুক্তরাষ্ট্রের। ভারত স্যার। ভারত। অস্ট্রেলিয়া। না, ভারত, ভারত হবে, এটা ভারত হবে। ভারতে। ভারত হবে। আচ্ছা, যাই হোক, সুন্দর সুন্দর, মোটামুটি সাধারণ জ্ঞান অনেকটা জানেনি আপনারা, জাস্ট একটু 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 হয়তো বা জং ধরে আছে, এই জংটাকে একটু ঘষা দিয়ে ছুটাবো আর কি আমরা। আমরা যখন ক্লাসে, স্যার পিস্তালটা কিনে যখন নিয়ে। আমরা ক্লাসে যখন আমরা পড়বো, মোটামুটি 50% আপনারা নিজেরাই পারবেন, আর বাকি 50% আমরা একটু শিখবো। আর এই বাকি যে ঠিক মানে 50% যে পারবেন, এই 50% আমাদের কিছু জং ধরা জিনিস আছে, সেটা ছুটাই দিব, দেখবেন যে মোটামুটি ভালো একটা মানে মার্ক তুলতে পারবেন সাধারণ জ্ঞানের মধ্যে। অন্য অন্য কোনো সাবজেক্টে এই মার্কটা তুলতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আপনি ইংলিশ বলেন, বাংলা বলেন, মানে বিপিএসসি তে গিয়া যে মার্কটা তুলতে মানে তুলবেন, সাধারণ জ্ঞানে এর থেকে 50% বেশি মার্ক তুলতে পারবেন। 50% মার্ক যদি বাংলা সাধারণ জ্ঞানে তুলতে পারেন, মানে বাংলা আর ইংলিশে তুলেন, 100% মার্ক সাধারণ জ্ঞানে তোলা সম্ভব। কিভাবে সম্ভব এটা আমি একটু পরে আর দেখা দিচ্ছি। ধরেন এই এই প্রশ্নগুলো আসলো, বিশ্বের সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতের, আর সব থেকে ছোট হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে। স্যার এক নাম্বার প্রশ্নটা জানতে চাচ্ছি, এক নাম্বার উত্তরটা। এক নম্বরে যেটা আছে, 3 নম্বর, 3 গ, এটা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্যার তিনের আনসার কত? 3-এর অ্যান্সার হচ্ছে আপনার ভারত 2। স্যার একটা কোশ্চেন ছিল যে, আচ্ছা, কোন কোন? স্যার এই যে গণপ্রজাতন্ত্রী, এই নামটা কি স্যার এখন কি চেঞ্জ করা হয়েছিল? আমি কই শুনেন, আপনার বাংলাদেশ নামকরণ করতে হচ্ছে বঙ্গবন্ধু 5 ডিসেম্বর 1969 সালে, বুঝলেন কি, বাংলাদেশ নাম। পরবর্তীতে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু কোনো নাম না, আপনি মানে না স্যার, অফিসিয়াল আমি ভাবে যদি গণপ্রজাতন্ত্রী বাইরে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা নামকরণ করা হয়েছে 16 জি জি। ডিসেম্বর 1972 সালে, সংবিধান এই যে যেদিন স্যার, কার্যকর এবার হয় সেদিনই। ডক্টর মোহাম্মদ ইউনূস
গণপ্রজাতন্ত্রী কথাটা না বলে অন্য একটা শব্দ ব্যবহার করতে বলছিল, কিন্তু বিষয়টা কি মানে আমি ক্লিয়ার মনে নেই স্যার, এই কথাটা না প্রশ্ন না না, করছি। এটা এখনো অফিসিয়াল ভাবে হয় নাই। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই আছে। এখনো যদি আচ্ছা হয় কোনো একটা, তাহলে এটা আমরা সবাই জানতে পারবো। এটা একদম পুরা মনে করেন যে ওই বরবাদ সিনেমার যে ডায়লগটা ওইটার মতো করা যাবে আর কি। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার এই টপিক নিয়ে। এবার লিখিত সিলেবাসের কিছু আলোচনা। লিখিত প্রশ্নটা কিভাবে হয় খেয়াল করেন। বাংলাদেশ বিষয়াবলী দেখাইতেছে, আন্তর্জাতিক বিষয়াবলী আজকে দেখাইতেছি না। আন্তর্জাতিক বিষয়াবলী আমরা একবারে ক্লাস শুরুই করবো আন্তর্জাতিক ওইখানে দিয়ে। এবার বাংলাদেশ বাংলাদেশ বিষয়াবলীর এখান থেকে সিলেবাস পর্যালোচনা। আমি প্রিলি সিলেবাস দেখাচ্ছি না একটু আগে আপনাদের শুরুতেই, ওটা আছে প্রিলি। এখন ওইটার ভিতরে কিন্তু রিটার্ন ছিল ইন্ডিভিজুয়াল। রিটার্নের জন্য মূলত আপনারা কোন গ্রুপ প্রকাশ করবেন, দেখা গেল যে প্রিলি পাস করলেন, এখন রিটার্নের জন্য আপনাকে পড়তে হবে না, আমরা তো পড়াই দিব। জি স্যার। এখন রিটার্নের জন্য মূলত সব তো পড়া সম্ভব না। রিটার্নের জন্য ইন্ডিভিজুয়াল কয়েকটা টপিক ফলে শতভাগ কমন। 1 মার্ক যদি আর বাইরে থেকে আসে আমাকে ধরবেন, সম্পূর্ণ টাকা আমি দিব। আপনাদের ভর্তির সম্পূর্ণ টাকা আমি দিব। যে কয়টা টপিক হচ্ছে আর বাইরে বাড়ির যদি ঠিকানা কোনো দিয়ে প্রশ্ন স্যার। থাকে। আচ্ছা দেখেন, বাংলাদেশ সংবিধান এটা রিটার্ন পার্ট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান রিটার্ন পার্ট। মুক্তিযুদ্ধ, জনসংখ্যা, শিল্প সাহিত্য, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু পরিবেশ, তারপর হচ্ছে বাংলাদেশের উন্নয়ন, কৃষি শিল্প বাণিজ্যের অবদান ও উন্নয়নমূলক পরিকল্পনা। আচ্ছা, এই যে এখানে যে কয়টা টপিক দেওয়া হলো ভালো করে খেয়াল করেন। আচ্ছা 8টা টপিক। এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা শুধুমাত্র রিটার্ন, এর বাইরে একটা অক্ষরও না। এগুলা তো সবই প্রিলির ভিতরে ছিল, আমরা যখন দেখাইছিলাম ওইখানে ছিল না প্রিলির ভিতরে। জি স্যার। এই যে জনসংখ্যা যে টপিকটা, এটা কিন্তু আপডেট। কারণ জনসংখ্যা তো চেঞ্জ হয় না, তখন সুমারি হয়, তখন কিন্তু এটা এটা সবসময় আপডেটটা করতে হবে। সাম্প্রতিকের ভিতরে আপনি বাংলাদেশের উন্নয়ন মানে কৃষি শিল্প বাণিজ্য মানে এগুলা যা আছে উন্নয়নমূলক পরিকল্পনা, এগুলা কিন্তু ওইটার ভিতরেই ছিল। ইন্ডিভিজুয়াল ভাবে রিটার্নের জন্য এটা, বুঝতে পারছেন? রিটার্ন টপিক এটা হচ্ছে রিটার্নের জন্য। দেখা গেল যে আপনি প্রিলি পরীক্ষা দিচ্ছেন, প্রিলি পরীক্ষা দিচ্ছেন, প্রিলি পরীক্ষা দেওয়ার পর দেখা গেল যে 1 মাস পরে রিটার্নের ডেট দিল। এই 1 মাস আপনি কি পড়বেন সাধারণ জ্ঞানের জন্য? সাধারণ জ্ঞানের জন্য 1 মাস কি পড়বেন? এই কয়টা পড়বেন, আর কিচ্ছু না। বিপিএসসি সারা জীবন যত পরীক্ষা দিবেন, যেই টপিক পড়াবো সারা জীবন এটাই করে যাবেন। সারা জীবন ওইখান থেকে প্রশ্ন হয়ে আসবে। সারা জীবন তো আর না, ওই 32 বছর পর্যন্ত। এবার আসেন যে সংবিধান থেকে তো প্রিলির কয়েকটা প্রশ্ন দেখাইলাম। এবার রিটার্ন, কি ধরনের রিটার্ন প্রশ্ন আসছে দেখেন। পিআরটিএ 2025 সালে আসছে। তারপরে আরো প্রশ্ন আছে। বিপিএসসি 2024 সালে আসছে। এখন এখানে বলতে পারতেছেন যে এগুলার অ্যান্সার কি হবে না হবে এই সেই। এখন আমি হুট করে অ্যান্সার করলে কিন্তু আর বুঝবেন না কিছু। মানে এগুলার অ্যান্সার কিন্তু আপনি নেটে সার্চ দিলেই পাবেন, এমন কিছু আহামরি জিনিস যে না এগুলা নাই। অ্যান্সার গুলো আমি এখানে বলতেছি না, সবগুলো অ্যান্সারই জানি আমি। সাংবিধানিক প্রতিষ্ঠান যদি আমি স্লাইড দেখাই সব পাবেন। এখানে যে কটা আছে আমাদের সংবিধানের ভিতরে আলোচনা আছে। সংবিধান যে টপিকটা আছে এই সংবিধান টপিক্স এর ভিতরেই কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যখন পড়াবো, যেগুলা রিটার্ন প্রশ্ন এই যে এখানে আসছে, এটাতে এগুলা তো মনে করেন যে বিপিএসসি 2021-এ আসছে, 2017-তে আসছে, এটা 2025-24-এ আসছে, এটা আপনার 25 সালে আসছে। আরো অসংখ্য প্রশ্ন আছে সংবিধান থেকে, কমপক্ষে আরো 20-25টা প্রশ্ন আছে রিটার্নের। এভাবে সাজানো, একটা একটা এক একটা করে প্রশ্নতে 3 মার্ক করে আসে, বাক ক্ষেত্র বিশেষে 2 মার্ক। বুঝতে পারছেন? এখন এখন এই যে রিটার্ন, এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন। সাধারণ জ্ঞানটা কিসের জন্য আপনি ফুল মার্ক তুলতে পারবেন এই কথাটা এবার বলি। আচ্ছা ধরেন এটা সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন বা একটা দেশের দর্পণ। বুঝতে পারছেন? বা আইনা যেটাকে বলি আর কি। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে কি? সংবিধান। তারপরে সংবিধানকে বলা হয় কি? একটা দেশের কি? আইনা বা দর্পণ। গেল সংবিধান সম্পর্কে তথ্য গেল।
এবার চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম দেখো। বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশ যেমন বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে আপনার আহ অ্যাটর্নি জেনারেলের বাসভবন, এটা একটা। নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন এটাও একটা। নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, এগুলা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান, মানে একবারে প্রতিষ্ঠান। এগুলা গেল হচ্ছে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান। আচ্ছা, এখন এই যে একটা যে লিখবেন, আচ্ছা এখানে কোনো কোনো মনে করেন যে মাস্টারের কাটা মাসে এখানে একবার কাটবে কত? এখানে আমি আসি, ওইটা যে আপনি লিখলেন সংবিধান কি সাংবিধানিক চারটা প্রতিষ্ঠান, মার্ক থাকলো 2। এখন এই 2-এর মধ্যে কোন টিচার আছে বুকের পাটা আছে যে এখানে 1.5 দিবে? তার মানে স্যার কি বানানো 2-এর ভুল মধ্যে না কি? হয়। হ্যাঁ, বানানে যদি বলা হয়, বানান ভুল করলে তো হবেই। আপনি যদি আহ রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, কি হইলো? ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর আর কি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর কি হইতে বানান এটা? জি না, রবীন্দ্রনাথ। হ্যাঁ, বরীন্দ্রনাথ। তাহলে এই ভুলটা যদি করেন আপনি, তাহলে কি আপনাকে অ্যান্সার মার্ক দিবে? কোনো টিচার দিবে? জি না। কোনো টিচারই মার্ক দিবে না। তার মানে আপনাকে সঠিকটা লিখতে হবে। আপনি অ্যান্সার ঠিক লিখছেন। ধরেন মনে করেন যে আপনার গীতাঞ্জলি কাব্যের রচয়িতা কি, দিল আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় বরীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। এখন স্যার যদি মনের ভুলে খাতা কাইটে ফেলে তাহলে হয়তো মার্ক 1-1 পাবেন। যদি বরীন্দ্রনাথ ঠাকুর লেখেন তাহলে তো এটা জিনিসটা খারাপ দেখা যায় না। তো যার কারণে বানান ভুল না হলে ফুল ফুল মার্কই পাবেন। স্যার, একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলেন। আপনার এই 1 নম্বর প্রশ্নটার একটু উত্তর জানতে চাইছিলাম। 1 নাম্বার কোন এক প্রতিষ্ঠান নাম্বার মানে কোন কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সংবিধান প্রণয়ন করেছে? এর সদস্য সংখ্যা 403 জনের সদস্য সংখ্যা, সরি 34 জন সদস্য সংখ্যা। এই সদস্যগণ কোন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়? নির্বাচনটা হয়েছিল আপনার ওই ইয়াও থেকে আর কি। প্রতিষ্ঠানের নামটা? নির্বাচনটা কি গণপরিষদ হতে পারে না প্রাদেশিক নির্বাচন? কথা বুঝতেছি না। প্রতিষ্ঠানটার নাম কি? গণ কোন অধিকার গণ প্রতিষ্ঠান? অধিকার প্রতিষ্ঠান। নেটের নেটের সমস্যা হলো নাকি? কথা আটকে আটকে আসতেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক। কোন প্রতিষ্ঠান করছিল স্যার, এটা আবার একটু বলেন প্লিজ। আচ্ছা নেটওয়ার্ক। আচ্ছা যাই হোক, 1 নম্বরের অ্যান্সার। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আপনার গণ অধিকার পরিষদ। এটার জন্য আপনি 1 মার্ক পাবেন। এইটুকুর জন্য কত? 1 মার্ক। আর এর সদস্য সংখ্যা কতজন ছিল? সদস্য সংখ্যা ছিল হচ্ছে 34 জন। বিরোধী দলের একজন মিলে স্যার 35 জন না? বিরোধী দলের একজন না, বিরোধী দলের একজন। মোট 34 জনে, 35 জন না, 34 জনে। আচ্ছা এবার কোন নির্বাচনের মাধ্যমে এটা নির্বাচিত হয়েছিল? 1970 সাল। বুঝছেন কি? 1970 সালে নির্বাচন। আওয়ামী সরকার গঠন 70 করার নির্বাচন। পরে এটা হয়েছিল। হুম, তাহলে এটাতে 3 মার্ক। এটা যদি লেখেন এখানে 3 মার্ক পাবেন, ফুল 3 মার্ক। এখানে কাটার কোনো অপশন নাই। সংবিধান কি? একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, চারটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা কইলাম, নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, তারপর হচ্ছে আপনার অ্যাটর্নি জেনারেল,
জেলারের কার্যালয়, তারপরে হচ্ছে আপনার সরকারি কর্ম কমিশন, এখানে গেল, এটাতে কিন্তু 3 মার্ক ছিল। বাংলাদেশ পাবলিক সার্ভিস কর্ম কমিশন নিজেও তো একটা ওইটাই তো সাংবিধানিক সরকারি সংস্থা না? হ্যাঁ হ্যাঁ ওইটাই সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটাই বলেন না কেন দেখেন সঠিক হবে। বুঝতে পারছেন? গেল, এটাতে এটাতে 3 মার্ক ছিল, এটাতে 3 মার্ক ছিল, 6 মার্ক। একটা প্রশ্ন, এবার বাংলাদেশ সংবিধান কত তারিখে গৃহীত হয়, কত তারিখে কার্যকর হয়? গৃহীত হয় কবে, কার্যকর হয় কবে, জানেন কেউ এটা অ্যান্সার? স্যার ভুলে গেছি। 1952 সালে গৃহীত হয়। 12 অক্টোবর 1972 সালে হচ্ছে এটার খসড়া প্রণয়ন হয়। গৃহীত হচ্ছে 4 নভেম্বর 1972 সালে, আর কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। 13 নভেম্বর। গুড। 4 নভেম্বর 1972 সালে, মানে 4 নভেম্বর এটা গণপরিষদে গৃহীত হয়েছে 1972 সালে। আর কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972 সাল আর কি। এটাতে মনে হয় 2 মার্ক ছিল। আচ্ছা, এই হলো আপনার সাধারণ জ্ঞানের আপনার কি বলবো, মানে ফুল মার্ক তোলার একটা সুন্দর টেকনিক। মানে এখানে মার্ক কাটার কোনো সিস্টেম নাই, এভাবে প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞানে ধরেন এভাবে প্রশ্ন আসবে, 1 2 3 4 5, এক একটাতে 3 মার্ক। এক একটা প্রশ্নের অ্যান্সার থাকে কত মার্ক? 3 মার্ক করে। কিভাবে? যেমন এই যে আমি একটা প্রশ্ন দেখাইলাম, কোন কে গঠন করছে, কবে করছে, মানে কোন প্রতিষ্ঠান এটাকে করছে আর কি, যে এইভাবে 3 মার্ক। এখন এই 3 মার্কের মধ্যে যদি লিখতে পারেন তাহলে প্রত্যেকটার অ্যান্সার যদি এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে আর কি, প্রত্যেকটা যে রিটার্ন টপিক গুলো আসবে। তাহলে 3 5 কত? 3 × 5 15। যদি কেউ ভালো করে লেখে, বানান ভুল টুল না হয়, সঠিকভাবে লেখে, 15তে 15 তোলা সম্ভব। ইম্পসিবল, মানে কোনো কিছুই অসম্ভবের না, 1 মার্কও কাটতে পারবে না সাধারণ জ্ঞানে। বাংলাদেশ বিষয়গুলিতে আন্তর্জাতিক হচ্ছে এই ধরনের প্রশ্ন আসবে। হ্যাঁ। এক্সট্রা কোশ্চেন কি স্যার দেওয়া থাকে? 5 বা 6টা কোশ্চেন এরকম দেওয়া থাকে? না 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 6টা? না না না, দেওয়া থাকে না, এটা এক সময় দেওয়া থাকছে, এখন প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে। আচ্ছা। বুঝতে পারছেন? কে জি জানি স্যার। বলছেন পড়ানোর এমন এমন স্পিড হইলে কেমনে কি সে আসলে প্রস্তুতির এখানে কিছু আর এটা নাই ওই স্কিপ রকম করে নেন যে স্যার, কোনো আর এটা স্কিপ কোনো করে নেন। টপিক কোনো টপিক পড়াইতেছি এই সেই, যার কারণে ওই ওই ধারাবাহিক আলোচনা করবো তা না, আমাদের কোনো ক্লাস আজকে কোনো টপিক নিয়ে আলোচনা না, যা সাধারণ জ্ঞান সম্পর্কে কিছুটা ভ্রান্ত, মানে সঠিক ধারণার জন্য আর কি, যে ভ্রান্ত ধারণাটা ছিল সেখান থেকে আমাদের সঠিক ধারণাটা কিভাবে এখান থেকে ভালো মার্ক আপনি তুলতে পারবেন, বুঝতে পারছেন, সেই সিস্টেমটাই দেখাইতেছে যে কতটা গুরুত্ব সাধারণ জ্ঞান। সেম এস বাংলাদেশ বিষয়াবলিতে এভাবে, ইন্টারন্যাশনাল বিষয়াবলিতে সেম এস এরকম, যে 3 × 5 15, ফুল অ্যান্সারই করা যায়। কি ধরনের একটা স্বাভাবিক একটা প্রশ্ন আমি যদি বলি, ধরেন একটা প্রশ্ন ধরেন দিল যে পৃথিবীতে মোট মহাদেশ কয়টা, বুঝছেন, গেল এটা। তারপরে দিল যে আয়তনে বৃহত্তম মহাদেশ কোনটি, বুঝছেন কি, ধরেন এটা এরকম দিল। এখন এইগুলার ভিতরে আবার একের ভিতরে ভাগ করে কিভাবে, ধরেন একের ক দেয়, একের খ দিবে, বুঝতে পারছেন? এটাতে 1 মার্ক, এটাতে 2 মার্ক, এই টোটাল 3 মার্ক। প্যাটার্নটা বুঝে নেন যে 1 নম্বরের কিন্তু 2টা অংশ দেয়, এটাতে 1 মার্ক দেয়, এটাতে 2 মার্ক দেয়, এভাবে 3 মার্ক। আবার দুইয়ের মনে করেন যে ক দিল, খ দিল, বুঝতে পারছেন, এটাতে 1 মার্ক, এটাতে 2 মার্ক, এভাবে 3 মার্ক। এরকম 5টা প্রশ্ন থাকবে, এই প্যাটার্ন থাকতে পারে, অথবা ডিরেক্ট এভাবে থাকতে পারে। একটু আগে নাম্বার যে আমি রিটার্ন প্রশ্ন দেখাইলাম, হ্যাঁ, এই সিস্টেমে থাকতে পারে। এবার দেখা গেল যে একটা প্রশ্নের আপনি যে 3টে অংশ কিরকম, এই যে এইখানে, সাপোজ এখানে আসেন, ধরেন কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সংবিধান প্রণয়ন করেছিল? গণ অধিকার পরিষদ। এটা জানলেন। এর সদস্য সংখ্যা কতজন, এটা আপনার মনে নাই, বুঝতে পারছেন, মনে নাই, মনে করেন যে লিখলেন না, দেখে মানে এভাবে সিস্টেম ইয়াও করে লিখবেন, মনে করেন যে ধরেন কোন পরিষদ লিখবেন, বাংলাদেশ সংবিধান প্রণয়ন করেছিল গণ অধিকার পরিষদ, এটা লেখলেন, লেখা নিচে নিচে আবার লিখবেন যে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল কতজন, 34 জন, নিচে লিখবেন। তারপরে কোন নির্বাচনের মাধ্যমে এটা নির্বাচিত হয়েছিল, আপনি মনে করেন যে এটা জানেন না, ওটা ফাঁকা রাখলেন, তার মানে এখানে কয় মার্ক পাবেন? 2 মার্ক পাবেন। দেখা গেল যে আপনার এর সদস্য সংখ্যা কতজন এইটা মনে নাই, তার মানে আপনি কোন পুরা প্রশ্নটার কিছুই লিখলেন না,
ধরা কিন্তু আপনারই। তিনটা পার্ট যদি এভাবে অংশ থাকে, তাহলে তিনটার মধ্যে আপনি যেটুকু জানেন সেটুকু লিখে দিয়ে আসবেন, নিচে নিচে করে লিখবেন, মানে এক লাইন, পরে নিচে আরেক লাইন, তার নিচে আরেক লাইন। আপনি যেইটুকু জানেন সেইটুকু লিখলেন, দেখা গেলো যে না নাইমা মাস্টার কানা ভালো, আপনি একটা অংশ জানলে একটাই লেখেন, 1 মার্ক পাইলেন। দেখা গেলো যে দুইটা অংশ জানেন না, আপনি একটা অংশ জানেন, এই জন্য আপনি কই লেখলেনই না, তাহলে কিন্তু ধরা। মানে প্রশ্নটা কিন্তু এরকম থাকবে, ধরেন 1 2 3 এরকম। যেমন বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়, আপনি এটা জানেন না, আপনি জানেন বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে, লিখে দেন যে বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 সালে। গৃহীত হয় কবে জানেন না, তার মানে এখানে 2 যদি থাকে তার মানে 1 মার্ক পাবেন আপনি। এবার আপনি দেখা গেল যে কবে কার্যকর হয় এটা জানেন, গৃহীত হয় কবে এটা জানেন না, এই জন্য আমি এটা লেখলাম না, তারা কিন্তু ধরা। বুঝতে পারছেন এই সিস্টেম। এবার আমি যেটা বলতে চাইছিলাম আপনাদের, যে সাধারণ জ্ঞানের মধ্যে এভাবে যে প্রশ্নগুলো আসবে যদি পারেন তাহলে কিন্তু মার্ক কাটার কোনো স্কোপ নাই। 30-এর মধ্যে 30ই সম্ভব রিটার্নে, মানে 40-এর মধ্যে 40 তোলাই সম্ভব, বিজ্ঞান সহ আর কি। বিজ্ঞানেও 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10। তো এভাবে গেল হয়েছে এটা। এবার যদি আপনি একটু বাংলার দিকে আসেন, একটু বাংলা নিয়ে যদি আলোচনা করি, বাংলা যে এইখানে রিটার্ন যে পার্টটা 40, এই 40 মার্কের মধ্যে আপনি কত মার্ক এখান থেকে তুলতে পারবেন। মনে করেন যে সব লিখে দিচ্ছেন, আপনার জীবনের সর্বোচ্চ লেখাটা লিখে দিয়ে আসছেন, তো সেই লেখাটা লিখে দিয়া আপনি কত পাবেন, বা আপনি মনে করেন যে আপনাকে বই দিচ্ছে, আপনি বই দেখে দেখে সলিউশন লিখে দিয়ে আসছেন, তারপর আপনি কত মার্ক পাবেন এখানে। আচ্ছা আসেন শুরুতে একটা রচনা, আপনার জীবনের সর্বোচ্চটা জীবন যৌবন দিয়েও যদি লেখেন, এই 15-এর মধ্যে কত পাবেন নিজেই ডিসাইড করেন। চিঠি অথবা আবেদন পত্র, এটাতে 5 3 সার মর্ম অথবা সারাংশ, এটাতে 5 4 বঙ্গানুবাদ, মানে ইংলিশে দেওয়া থাকবে বাংলায় লিখতে হবে 5। এবার আসেন 5 নম্বর, এই 5টা টপিক থেকে ব্যাকরণ। এই ব্যাকরণ পার্টে থাকে 10, 5টা টপিক থাকবে, তার কত হইলো 20 30 40, টোটাল 40 হইলো। হ্যাঁ 40 মার্ক। এখন আপনি খেয়াল করেন, একটা রচনা যদি লেখেন আপনি এখানে কত পাইতে পারেন 15-এর মধ্যে, কেউ কি বলতে পারবেন? সর্বোচ্চ স্যার 10 থেকে 11। তার মানে আপনি যদি 10ও পান, 10 পাবেন না এটা কোনোদিনও সম্ভব না, একটা টোটালি ইম্পসিবল। যদি কেউ কইতে পারে যে আমি 10 পাবো, তারে আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। ওরে আল্লাহ, তার মানে আমার চিন্তা করা ভুল। সর্বোচ্চ 7 থেকে 8, হাইয়েস্ট 8, এর বেশি কোনোভাবেই সম্ভব না। কিভাবে সম্ভব না আমি একটু পরে আরেক বলতেছি। একটা চিঠি সর্বোচ্চ 4 পাইতে পারেন, মানে 4 পাওয়ার সংখ্যাটা হয়তোবা 100 জনের মধ্যে 10 জন। সারমর্ম সারাংশ সেম 4ই ধরলাম জান। বঙ্গানুবাদ এখানেও এটা তো কমনই ফেলানো, খুব রিস্ক, 4ই ধরলাম, ধরেন কমন পড়ছে। এবার ব্যাকরণ পাঠের মধ্যে ধরেন এখানে ধরেন দেখা গেল যে ব্যাকরণ আপনি খুব ভালো হয়েছে, আপনি 10-এ 10ই ফেলেন, সম্ভব 10-এ 10। তাহলে দেখেন তো 8 আর 12, 12 আর 4 16, 16 আর 4 20, আর 10 30, 10 মার্ক কিন্তু নাই। এটা কিন্তু আপনার জীবনের সর্বোচ্চ লেখালেখি এটা পাবেন, মানে এর থেকে ভালো আর জীবনে কোনো পরীক্ষার মধ্যে লিখতে পারবেন না। তারপর আপনি 30 পাবেন। 30 তো এটা একবারে তুলাটা মনে করেন যে কি বলবো, মানে এটা মাথার মধ্যে মনে করেন যে কি বলবো, বন্দুক ধরে লেখার মতো অবস্থা, তাহলে 30 যদি পান। কারণ 200-র মধ্যে 115 যদি হয়, 115 যদি পান, তাহলে তার চাকরি হবে 100%। এখন বলতে পারেন যে আমি তো এইখানে 30 পাইলাম, সাধারণ জ্ঞানে 30 পাইলাম, 60 হয়ে গেল, ইংলিশে ধরেন 20, কত হইলো 80, আর ডিপার্টমেন্টে 80-র মধ্যে তো আমি 40 পাবো, 80 আর 40 120, ও মা আমার তো চাকরি হয়ে আমি তো মেরিট লিস্টে চলে গেলাম। এমন তো হইতে পারে। আসলে যতটা মানে যত গর্জে তত বসে না, কিভাবে তার একটা একটু কোশ্চেনের উপরে ডিপেন্ড করে না স্যার, এই যে একটা 15 মার্ক পাওয়া,
কোশ্চেন সবই কমন। আমি মানে কি বলবো, আপনার আসলে বলার ভাষা নাই। 200 মার্কের মধ্যে আপনার ন্যূনতম 160 মার্ক কমন পাবেন। বুঝছেন কথা? 160 কমন পাবেন যারা লাইগা থাকবেন বইয়ের সাথে। না গিয়া তো পাবেন না। যারা বইয়ের সাথে লাইগা থাকবেন, মানে পড়ার দরকার নাই, বইগুলো পেজ গুলো চাইলেন প্রতিদিন একটু একটু করে 160 কমন পাবেন। এখন 160-এর ভিতরে কি আমি 115 পাবো? না, না, আপনি 90 পাবেন না। এখন কিভাবে 90 পাবেন না? যে আমি 160 তো লিখে দিয়ে আসছি, 90 পাইলাম না। 90 পাইলে কিন্তু ভাইবার ডাক পাবেন 100%। মানে 90 হইলেই ভাইবার ডাক পাবেন, একজন দেখ কোনো 500 জন দেখ। বুঝতে পারছেন? এখন এই 90 মার্কটা উঠে না কিসের জন্য? 3টে বানান ভুল গেলে, বানান ভুল হলে 1 মার্ক কাটা। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন, একটা রচনা যে লেখছেন, এই একটা রচনার ভিতরে কয়টা বানান ভুল লিখতে পারেন কোন? হয়তো বরীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ে গেল। 7-8 পেজ যখন একটা রচনা লিখবেন, তখন আপনার কয়টা বানান ভুল হইতে পারে? তাহলে উল্টা দেখা গেল যে বিপিএসসি লোকজন আপনার বাড়িতে এসে হামলা দিচ্ছে কিসের জন্য? যে বানান ভুল করতে 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 উল্টা আপনার কাছে মার্ক পায় বিপিএসসি। এখন কিসের জন্য আমি এটা কইলাম? বানান ভুল খাতাগুলো কিন্তু জগার মগা কাটেন, যে যে বিষয়ে এক্সপার্ট বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক গুলো আছে তাদেরকে দিয়ে খাতা কাটায়। বুঝতে পারছেন? বাংলাদেশের সেরা সেরা মেইন ট্যালেন্টেড যারা আর কি, তাদেরকে, সাধারণ জ্ঞানের জন্য বিখ্যাত যারা, তাদেরকে দিয়ে খাতা কাটায়। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা, তাদেরকে দিয়ে কাটায়। একটু আমি জিনিস বলি এখানে, সেটা হচ্ছে যে বিসিএস আমার এক পরিচিত ভাই আছে, তারিকুল নাম, 40তম বিসিএস এ উনি সারা বাংলাদেশ মেধা তালিকায় চতুর্থ হয়েছে, এডমিন ক্যাডারে চতুর্থ হয়েছে। এখন চতুর্থ যে হয়েছে, ওনার মার্কটা কত ছিল? বিসিএস রিটার্ন পরীক্ষা হয় কত মার্কের মধ্যে? 900 মার্ক। মিনিমাম স্যার 600 দেখেন 600 প্লাস। এখন এই যে ছেলেটা যে চতুর্থ হইলো, সারা বাংলাদেশ মনে করেন যে টোটাল 3334 মতো মনে হয় নিচ্ছে যতদূর সম্ভব ক্যাডার 40তমতে। তার মধ্যে এতজন স্টুডেন্টের মধ্যে সে 4 নাম্বার অবস্থানে হয়েছে, এবং এডমিন ক্যাডারে সে নিজস্ব কাস্টমসে আছে আর কি। এখন এই 900 মার্ক রিটার্নের মধ্যে তার মার্কটা কত ছিল? তার মার্ক ছিল হচ্ছে 565। ঠিক তো। তাহলে চিন্তা করেন কি পরিমাণ তারা খাতাটা কাটে। 115 মার্ক পাওয়াটা কি এতই সহজ? বুঝছেন কি? 565 মানে মার্কশিট তোলা যায়, কিন্তু রিটার্নের মার্কশিট তুলতে পারবেন আপনি বিসিএস যদি পরীক্ষা দেন। পরীক্ষার পরে রিটার্ন মার্কশিট সবাই তুলতে পারবে যারা রিটার্নে টিকে। আপনি ফেল করছেন কোন সাবজেক্টে সেটাও দেখতে পারবেন, কত পাইছেন কততে সেটাও দেখতে পারবেন। 900-র মধ্যে 565 পায়া সেই ছেলে যদি চতুর্থ হইতে পারে, আমার মতো আর আপনার মতো জগার মগা দিয়া 200-র মধ্যে 115 মার্ক, কি এই তুলনায় কি এটা কি কঠিন না সহজ কোন? কঠিন তো স্যার। হ্যাঁ, তার মানে এমনি আমি কইতেছি না যে 115 পাইলে মানে 1000% চাকরি হবে। ভাইভাতে হয়েছে 50, ভাইভাতে 50 মার্ক। যদি পাসও করেন, মানে ভাইভাতে দেখা গেল যে পাস করেন, তাহলে আপনি ন্যূনতম ভাইভাতে দেখা গেল যে 30-এর মতো পায় আর কি অধিকাংশরাই। তাহলে 115 আর এসে 30, 145 মার্ক, চাকরি হয়ে খাইতে যাবে আর কি যেদিকে যান। 130-35 থেকেই চাকরি অনেকের হয়ে গেছে, 30 পাইলেই চাকরি হয়ে যায় মোটে। তো সেই জায়গার মধ্যে 115 কিন্তু চারটাখানি কথা না, মানে মনে করেন যে যান যায় আর আসে। এখন এইখানের মধ্যে সব থেকে ভালো প্রিপারেশন যদি নেন আপনার জীবনের, তাহলে সাধারণ জ্ঞানেই নিতে হবে, কারণ এইখানেই একমাত্র পথ আপনার যে মার্ক গুলো একদম সম্পূর্ণ মার্কটাই লুফে নেওয়া। আপনি ইংলিশে বলেন, ইংলিশে তো আরো পাবে না, 20 পাইতেই তো মনে হয় যে হাঁটু মনে হয় যে 4 বার কাঁপে।
কারণ ইংলিশে কিন্তু একটা রচনা আসবে, একটা কম্পোজিশন। 15, বুঝতে পারছেন? 2 একটা লেটার অথবা সেম এজ অ্যাপ্লিকেশন। বাংলা। এখানে 5, 05। তারপরে 3 একটা হচ্ছে সিন থাকবে, প্যাসেজ। এখানে হচ্ছে 10 একটা প্যাসেজ দেওয়া থাকবে, সিন। এখান থেকে 5টা প্রশ্ন লিখতে হবে। আর 4 নাম্বার হচ্ছে আপনার 20, 30 আর ইয়াও গ্রামার। এখানে হচ্ছে 10, এসে 40। যে বানানের অবস্থা আমাদের, একটা রচনা যদি লিখতে যাই তাহলে যে কি হবে একমাত্র মনে করেন যে পরীক্ষাতে সেই জানে। বাংলা বানানে তো মনে করেন যে যা অবস্থা আমাদের, ইংলিশ বানানে কি হবে তাহলে কোন? ওদেরকে ধরে মারবে এসে, এমন প্যারাগ্রাফ যারা মানে কম্পোজিশন যে খাতা কাটবে। যদি মানে আপনি কমন মানে আগে পূর্ব প্রস্তুতি না নিয়ে একটা কম্পোজিশন লিখতে যান, এমনিতেই তো আপনি মনে করেন যে একটা সেন্টেন্স বানানোই তো হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। আপনি তো আং ফাং বানাই দিয়ে লিখে দিলে হবে না। আপনাকে সুন্দরভাবে বুঝাই দিতে হবে যে আমি এই যে লাইনটা লিখছি, এই লাইনটা দ্বারা আমি এটা বুঝাইছি। এটা প্রথমত এটা বুঝাইতে হবে। দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে যে কোনো বানান ভুল আছে কিনা, এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত, এটা খুব বেশি একটা ম্যাটার করে না, সেটা হচ্ছে যে মনে করেন যে টেন্স অনুযায়ী একটা সেন্টেন্স বানানো। এটা মানে মোটামুটি বানাইতে হবে। তাই মানে যে মনে করেন যে এ, মানে আয়ের সাথে মনে করেন যে এ, অন্য একটা জিনিস লাগাই দিচ্ছেন তা হবে না। আমার সেন্টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব রিলেটেড যে সকল জিনিসগুলো মানে বুঝাইতে হবে আর কি। এক কথায় গ্রামেটিক্যাল রুলসটা সম্পূর্ণ ভাবেই যে ফলো করা লাগবে তাকে তো না, ফলো করতে পারলে ভালো। আর যদি না করতে পারেন মোটামুটি একটু বাংলিশ টাইপের যাই পারেন কিছুটা রেখে দিয়ে আসতে হবে। তো এই 15-র মধ্যে কত পাবেন কোন? একটা চিঠি লিখতে গিয়া চিঠির কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস করতে হবে। একটা সিন এখান থেকে 5-এর উপর পাওয়া যায় না সিনে 10-এর মধ্যে। আর গ্রামার পার্টে যে অবস্থা আমাদের ইংলিশে, তো এই এইখান থেকে কয় মার্ক করতে পারবেন কোন? 30-40-এর মধ্যে? বিশাল কঠিন, বিশাল কঠিন অবস্থা। এত সহজ না 90 মার্ক পাওয়া। 90 পাইলেই যে ভাইবা দিতে পারবে একটা ছেলে, এত সহজ না। 90 মার্ক তোলাটা অনেক কঠিন। কিন্তু কঠিনকে সহজ করা লাগবে, চাকরি পাইতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই একটা লাইন দিয়ে হাঁটা লাগবে। আমাদের লাইন ছাড়া লাইনে যাওয়া যাবে না। একটা দিক নির্দেশনা লাগবে। চাকরি পাওয়াটা যেরকম কঠিন, আবার চাকরি পাওয়াটাও কিন্তু সহজ। তো সেই দিক থেকে যারা ভালো সাবজেক্টে আছেন, বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এদেরকে আমি ভালো সাবজেক্ট বলি। মানে আমার মতো সাবজেক্টে যারা আছেন তাদের অবস্থা আসলে শোচনীয় আর কি, বুঝতে পারছেন? কিন্তু বাকি যারা আছেন তারা খুব পজিশনে আছেন আর কি, ভালো পজিশনে। ইলেকট্রিক্যালে তো ধুম ধারাক্কা সার্কুলার হয়। সিভিলে তো মনে করেন যে গণহারে সার্কুলার দিতেছে আর নিতেছে। ওরা চাকরি করবে না, বাড়ি থেকে টাইনে নিয়ে চাকরি করাবে, এমন একটা অবস্থা চলছে বর্তমান সিভিলের। ওই যে এক সময় দেখতাম না যে আমার ওই বাপ দাদা মানে বাপ বাপ বা আমার চাচা যারা আছে, এক সময় নাকি এরকম শোনা গেছে যে সেনাবাহিনী এলাকা এলাকা আসতো, আইসা নাকি ভালো ফিট যে ছেলেটা, ওই ছেলে ধরে নিয়ে গিয়া ডিফেন্সে নিয়ে ঢুকাইতো। মানে এইরকম এটা হয়েছে। কিসের এটা পরীক্ষা সত্যি। কিসের কি। স্বর্ণযুগ স্বর্ণযুগ সিভিলের স্বর্ণযুগ এখন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন সিভিলের অবস্থা হচ্ছে এইরকম যে আপনি চাকরি করবেন না, সরকার বলছে তোকে করাই লাগবে, তোকে চায় না, দরকার হলে বাড়ি থেকে নিয়ে যাবো, তুই পরীক্ষার হলে গিয়া বস, তোকে চাকরি দিব। এই হয়েছে অবস্থা। তো সেই ক্ষেত্রে এখন এখন অনেক পলিটেকনিক হয়ে গেছে, কম্পিটিশন কিছুটা বাইরে গেছে। এক এক পর্যায়ে ছিল আজ থেকে 10 বছর আগে কিন্তু এইরকমই অবস্থা ছিল যে তাই না, বসতে পরীক্ষা হয়ে যেত আর কি, এরকম টাইপের চাকরি হয়ে যেত। এখন কম্পিটিশন বাড়ছে, আপনাকে আগাইতে হবে পড়ার দিকে। তা আহ আপনি কোন ডিপার্টমেন্টে? ওই তো অবহেলিত একটা ডিপার্টমেন্ট, আর্কিটেকচার। আচ্ছা, আমার কাছে কি কি ক্লাস পাবেন বলতে, আমি সাধারণ জ্ঞানটাই দিব, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি। আর আমাদের শ্রদ্ধেয় আলম স্যার আছে, উনি ইংলিশ নিবে। তারপরে আমাদের শ্রদ্ধেয় শাহিদ স্যার আছে, উনি বাংলা নিবে। আর ডিপার্টমেন্টের জন্য আপনাদের আলাদা টিচার থাকবে। গণিত তো নাই, দ্বিতীয় শিফটে গণিত নাই, গণিত বাদ, গণিত নাই আমাদের, এইগুলোই থাকবে। গণিত হলে তো স্যার অন্তত মনোযোগ। পক্ষে বুঝতে পারতাম। তা আমাদের মানে আমি হয়তো আর একটু দীর্ঘ করব না। আমাদের যারা আছেন এখানে তাদের সাথে হয়তো আমার পরে দেখা হবে ক্লাসে কোনো একটা টপিক নিয়ে।
আর আজকের সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু স্লাইড স্লাইড দেখাবে আর কি সাজিদ ভাই, কি ধরনের পড়াগুলো হবে আমাদের এই বিষয় নিয়ে। সাজিদ ভাই আসবে আমাদের আমাদের অনলাইন ডিপার্টমেন্টের প্রধান আর কি, উনি কিছু কথা বলবে আপনাদের সাথে। এই পর্যন্ত দেখা হয়তো বা স্যার যে মনে করো যে নাও হইতে পারে আপনাদের সাথে, অথবা হইতেও পারে, অনেকের সাথে হয়তো বা নাও হবে। যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এমন না যে মনে করেন যে একবারে মনে করেন যে আহ, খুব জানি আর কি, চেষ্টা করি আর কি যতটুকু জানি সেইটুকু আপনাদের মাঝে দেওয়ার জন্য আর কি। এই, বুঝতে পারছেন? স্যার সবাই সবকিছু জানে না। হ্যাঁ বলেন। আন্তর্জাতিকের একটু লিখিত পার্ট গুলো একটু আইডেন্টিফাই করে দিতেন। আন্তর্জাতিক আজকে সময় নাই, আজকে অনেক সময় হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে মানে একবারে আহ, মানে ক্লাস শুরু করবো যেদিন থেকে সেদিন থেকে আমরা দিব আজকে আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলো। এটাই দেখাইতে অনেক সময় গেছে, আন্তর্জাতিক আরো সময় লাগবে। তো সাজিদ ভাই, ঠিক আছে, আপনাদের সামনে সাজিদ ভাই আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি তাহলে সবাই সবার দোয়া জন্য। করবেন স্যার, আপনি স্যার ভালো থাকবেন। আল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ফ্রি ক্লাস হইলেও কোনো টপিক নির্দিষ্ট ফ্রি ক্লাসে পড়ানো হয় না। এর কারণ হচ্ছে আমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা দূরে থাকি, তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বো, কোনটা পড়বো আর কোনটা পড়বো না, এবং বইয়ের ক্ষেত্রে কোন বই পড়বো বা কোন বই পড়বো না। আলটিমেট ভাবে আমাদের এই ব্যাচটা কিন্তু প্রিলি পাস কোর্স না যে শুধুমাত্র আমি প্রিলিমিনারি পড়বো। আর বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে যেটা দেখা যায়, সবাই ধামাচাপা দিয়ে শুধুমাত্র কিছু টেকনিক বা অন্যগুলোই ফলো করে। আসলে আপনি একটা বিষয় কল্পনা করেন যে সফল কারা হয়, যারা চেষ্টা করে পরিশ্রম করে শেষ পর্যন্ত থাকে। এখন আপনার যদি পূর্ণাঙ্গ ধারণা না থাকে, আমরা বেশিরভাগ সময় ফেসবুকে কিন্তু কিছু কমন কোয়েশ্চেন পাই, বিআরবির জন্য একটা সাজেশন দেন ভাই, আমি পরীক্ষা দিতে চাই। এখনো ফোন পাই, যদিও আমি রেলওয়ের যে ক্লাসটা নিছি প্রায় 17,000 মানুষ ওই ক্লাসটা দেখছে এবং পাবলিক ভাবেই নিছি। তারপরেও ক্লাসটা প্রায় 2 ঘন্টার একটা ক্লাস নিছি, অনেক কষ্ট করে স্লাইড সাজিয়ে সবকিছু বিস্তারিত বলে দিছি। তারপরেও বলতেছে রেলের একটা শর্ট কোর্স করান, আমরা ভর্তি হইতে চাই। আমি বলি শর্ট কোর্স করে কিন্তু খুব বেশি আপনার ইফেক্টিভ হবে না। মাইকগুলো মিউট করে দিন তো। কারণ এই যে ধরেন আপনি এখন প্রিপারেশন শুরু করছেন, আর কেউ এসে পরীক্ষার 1 মাস আগে শুরু করলো, এই বিষয়গুলো কিন্তু সে জানেই না। আমার স্লাইডটা দিতে বলি। এই বিষয়গুলো কিন্তু সে জানেই না। কারণ আপনি ফ্রিলি কিন্তু খুব সহজ এমসিকিউ দিয়ে টপকায় যেতে পারবেন, কিন্তু এইটাও কিন্তু অনেকে টপকাইতে পারে না। পাস মার্ক 100 মার্কের হইলে 30-40 এর মধ্যে থাকলে আপনি পাস করতে পারবেন। কিন্তু মেন খেলাটা হবে রিটেনে গিয়ে। রিটেনে যত বেশি মার্ক পাবেন সেটা পিএসসি বলতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে মার্ক কিন্তু প্লাস হয়, যেটাই রিটেনের মার্ক সেটা হচ্ছে ভাইবার মার্কের সাথে যোগ হয়। এখন ভাইবার মার্কের সাথে যোগ হয় কিরকম? ধরেন রিটেন পরীক্ষা হচ্ছে 100 কিংবা 200 মার্কের, আপনি পাচ্ছেন 120। আর ভাইবার, এটা ওপেন করুক আমি দেখাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি যদি রিটেন পরীক্ষাটা ভালো দিতে পারেন, ভাইবাই যদি খুব ভালো নাও করতে পারেন, আপনার পসিবিলিটি আছে চাকরিটা হওয়ার কিংবা প্যানেল লিস্টে থাকার। পিএসসি সহ যত চাকরির পরীক্ষা আছে, কিছুদিন আগে তিতাস গ্যাস লিমিটেডের একটা চাকরির প্যানেল লিস্ট দেয় যেখানে অনেকেই জয়েন করে নেয়। দেখেন কিছু মানুষের চাকরি হয় না আর কিছু মানুষ জয়েন করে না। এই তিতাস গ্যাসে 4 জনকে প্যানেল থেকে নেয়। এক বড় ভাই ডুয়েটের সামনেই থাকে, নন ডুয়েটিয়ান, 2014 সালে গাজীপুরে আসছিল। 14 সালে গাজীপুরে আসছিল, দ্বিতীয়বার বললাম। এখন পর্যন্ত কোনো পরীক্ষায় তার চাকরি হয় নাই। সৌভাগ্য তিতাস গেছে প্যানেল লিস্টে তার নাম চলে আসে। তাহলে 14 সাল থেকে কতদিন সে গাজীপুরে থেকে পড়াশোনা করতে, প্রাইভেট পড়ায়, এভাবেই সে অতিবাহিত করছে। আমাকে যেটা ফোকাসে রাখতে হবে শুধুমাত্র প্রিলির টার্গেট না, আমার টার্গেট যেহেতু চাকরি, এমন ভাবে আমি পড়বো যাতে করে প্রিলিও হয়, রিটেনও হয়। রিটেনের জন্য আলাদা কিছু টপিক পড়তে হয়, সেটা ক্লাসে যখন স্যাররা পড়াবে আলোচনা হবে, এর মাধ্যমেই চলে আসবে। তাই বলে তো আমি বসে থাকবো না। যার কারণেই ফ্রি ক্লাসে কোনো টপিক পড়ানো হচ্ছে না, আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করা হচ্ছে। আমরা কনসেপ্টে ক্লিয়ার না, যার কারণে হয়তো আপনি এখন পড়তে বসতেছেন, আপনি জানেনও না এই সংবিধান জিনিসটা কি, কেন আমার কাজে লাগবে, কেন আমি পড়বো, মুক্তিযুদ্ধটা কেন আমি পড়বো। খালি সেক্টর সেক্টর কমান্ডার টেকনিক এগুলো দিয়ে পড়ে যাচ্ছি,
পরে যখন আমার রিটেনে কাজে লাগে, আমি কিন্তু রিটেন পরীক্ষায় একটা লাইনও লিখতে পারি না আমার নিজের থেকে। রিটেন পরীক্ষায় কিন্তু আপনার সব পড়বে না। আপনি চিন্তা করেন স্কুল লাইফের কথা, স্কুলে তো প্রচুর লিখছেন, 5-এ 5 মার্ক আপনি কখনো পাইছেন? পান নাই। স্কুলের পরীক্ষায় পান নাই, চাকরির পরীক্ষায় কিভাবে পাবেন? স্যার ম্যাডামরা যখন খাতা থাকে, মেজাজ কিরকম থাকে তার উপর ডিপেন্ড করে তার খাতা কাটার ধরন বা স্টাইল। 5 মার্কের মধ্যে আপনি সর্বোচ্চ 4 পাবেন, 3 পাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এই জন্য জাহাঙ্গীর স্যার হয়তো বা ক্লাসে বলছে প্রশ্নের নাম্বার দেখে আপনাকে লিখতে হবে। নাম্বার 2 আপনি 1 পৃষ্ঠা লিখে ফেললেন, তা কিন্তু হবে না। আর এই ধারণাগুলো টপিকের ভিতরেই আসবে। এমন কোনো নতুন টপিক নাই যেটা আপনি প্রিলিতে পড়েন নাই। ওই সময় যদি আপনি ভালো করে পড়েন, রিটেনে আপনার জন্য সুবিধা হবে, আপনার পড়াগুলো মনে থাকবে। রিটেন কোশ্চেন গুলো কিন্তু ব্রড আকারে আসে, এমন হতে পারে 5 মার্ক। কিন্তু আপনি যদি মনে করেন ভাই রিটেন নিয়ে এত কথা বলতেছেন, রিটেন আমি পড়ি কি করব, ওইটা আপনাকে এখনই পড়তে হবে। আর অধিকাংশ স্টুডেন্ট কিন্তু রিটেন পাস করে না। বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট প্রিলি পাস করে, এটা নিয়ে অনেকেই ক্রেডিট নেয় যে আমাদের স্টুডেন্টরা 500 জন প্রিলি পাস করছে। রিটেন কয়জন টপকাইতে পারে? রিটেন কিন্তু অনেকে পাস করতে পারে না, যার কারণই হচ্ছে ভুল ধারণা। আসলে রিটেন পরে হবে না বা পরে পড়বো, প্রিপারেশন নিতে অসুবিধা হয়। আর যার কারণেই হচ্ছে আমরা অনলাইনে এমন একটা ব্যাচ শুরু করছি যেখানে পরের কোনো হিসাব নাই, যা হবে এখনই হবে। আমি যদি ভালো করে পড়ি, আমার জন্য চাকরি অপেক্ষা করতেছে। আর যদি আমি ভালো করে না পড়তে পারি, আমি না পারলে কেউ পারবে না। আপনি আমাদের এখানে যেমন আলহামদুলিল্লাহ ফ্রি ক্লাস করতেছেন, অনেকে অ্যাক্টিভ আছেন, এরকম সব জায়গায় কিছু ফ্রি ক্লাস করে আপনি যাচাই করে নেবেন যে আসলে কিভাবে ক্লাস হচ্ছে, কারা ক্লাস নিচ্ছে, একের অধিক শিক্ষক আছে কিনা। এবং বেশ কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার এই একই সাথে আসবে। এই ধরেন জাহাঙ্গীর স্যার তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলোই, কিন্তু গতদিন আমি কিন্তু আপনাদেরকে শেড দেখাইছিলাম যেটা আমরা পড়বো। আমরা কোনো নির্দিষ্ট বই ফলো করি না, কিন্তু আমরা আমাদের জাতিসংঘের মেন শিক্ষা করি। জাতিসংঘের main শিক্ষা বাতা। জাতিসংঘের মেইন প্র্যাকটিস করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। তো আমাদের কি ম্যাথটা লাগবেই না একদম? আপনারা যেভাবে আসলে আপনাদের মানে রুটিনেও দেখলাম আসলে ম্যাথ নাই। তো আমরা যদি ম্যাথ ছাড়া প্রিপারেশন নেই আর কখনো যদি ম্যাথ চলে আসে তখন কি করব? দিয়ে দিছি, দেন। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু পিএসসির ব্যাচ, সেখানে আমরা ম্যাথ করাচ্ছি না। ম্যাথ আপনার চাকরির পরীক্ষায় লাগবে, ম্যাথ বিভিন্ন পরীক্ষায় আসে। সেক্ষেত্রে কেউ যদি ম্যাথ করতে চায়, আমরা ম্যাথের আলাদা কোর্স করাই। কারণ পিএসসি তে যেহেতু ম্যাথ আসে না, বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ম্যাথ করতে চায় না, তাদের টার্গেট হচ্ছে পিএসসি, নট বুয়েট। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের টার্গেট পিএসসি তেও থাকে, বুয়েটেও থাকে। কেউ যদি ম্যাথ ক্লাস করতে চায়, সে আলাদা ভাবে করতে পারবে, কারণ অনেকের কাছে এটা বার্ডেন মনে হয়। এখন আপনি বলতে পারেন যে যুগের স্ট্রাকচারে যেমন ম্যাথ এবং বিজ্ঞান অ্যাড করছে, তখন অনেকেই নতুন করে ম্যাথ এবং বিজ্ঞান শিখছে। আর ওই টাকাটা একটু টাফ নতুন করে শেখা। কেউ যদি মনে করে আমি শুরু থেকেই ম্যাথ ক্লাস করব, আমাদের ম্যাথের আমরা আলাদা কোর্স করাই, যেটা হচ্ছে আমাদের নিজস্ব বই আছে, ইঞ্জিনিয়ার জব ম্যাথ। এই বইটার মাধ্যমে হচ্ছে আমরা ম্যাথ কোর্স করাই, যেখানে একই সাথে বীজগণিত, জ্যামিতি এবং মানসিক দক্ষতা আছে। এই বইটা দিয়ে আমরা হচ্ছে অনলাইনে ম্যাথ করাই, অফলাইনেও ম্যাথ করাই। এখানে পাটিগণিত পার্টটা নাই, এই 3টা পার্ট আছে, পাটিগণিতের কাজ করতেছে। যদি কেউ ম্যাথের আলাদা কোর্স করতে চায়, তখন হচ্ছে সে আলাদা ম্যাথ ব্যাচে ভর্তি হইতে পারবে। রিসেন্টলি আমরা একটা ম্যাথ ব্যাচ শুরু করছি, এখানে বেশ কিছু স্টুডেন্ট ক্লাস করছে, সেটা আলাদা পার্ট। অনেকে বলে আমার তো ম্যাথ লাগবে না, আমি ম্যাথ করবো না। এই জন্যই ম্যাথের অংশটা আলাদা ভাবে রাখা। আপনি যদি পড়তে চান, ম্যাথের যে ব্যাচ শুরু করছি, 2টা ক্লাস হয়ে গেছে ওই ব্যাচে, সপ্তাহে 1 দিন করে ক্লাস হচ্ছে, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। আপনি চাইলে ম্যাথ ব্যাচে ক্লাস করতে পারেন। কিন্তু এখানে ম্যাথ রাখলে অনেকেই জিজ্ঞাসা করতেছে আমি পিএসসি প্যাটার্নেই শুধু করবো, ম্যাথ আমি করবো না। যদি দেয় পরে দেখবো, তাহলে বেকার। আমি যেটুকু পারি না সেটা আমি নতুন করে পড়ার কি দরকার? কিন্তু বেশিরভাগ সময় বিপিএসসি তে ম্যাথ আসে না, ম্যাথ আসে হচ্ছে আপনার বুয়েট প্যাটার্ন সহ অন্যান্য সব দিকে। এই হচ্ছে আপনার সহজ একটা ব্যাখ্যা। চাইলাম কি আর আসলো কি, জাতিসংঘের ওই শিক্ষা পাঠাইলাম যেটা। অফিসে দিলাম না, এটা দিছি অফিসে। আচ্ছা ধরেন
এই যে যখন আপনারা বলতেছেন আন্তর্জাতিক, এই জন্য আমি আন্তর্জাতিক আপনাকে দেখাইলাম। জাহাঙ্গীর সাহেব বাংলাদেশ নিয়ে কথা বললো। আন্তর্জাতিকের ক্ষেত্রে আমি এমন কোনো পরীক্ষা নাই যেখানে আপনি জাতিসংঘ থেকে কোশ্চেন পাবেন না। জাতিসংঘ প্রিলিতেও আসবে, রিটেনেও আসবে। এখন এই টপিকটা এমন ভাবে পড়তে হবে এখন, এটা তখন আমার রিভিশন দিলেই হয়ে যায়, তখন নতুন করে আমার পড়তে হবে না। এই টপিক গুলোর ভিতরেই রিটেনের কোশ্চেন আছে, জাস্ট রিটেন অনুযায়ী আমাকে পড়তে হবে। আর এটা প্রিলির হিসাবে দেওয়া আছে, একই টপিক। এখানে জাতিসংঘের A to Z দেওয়া আছে, এটা জাহাঙ্গীর স্যার আপনার আলোচনা করবে, এরপরে হচ্ছে আপনি এখানে পড়বেন। এর বাইরে আপনাকে জাতিসংঘের বিষয়ে পড়তে হবে না। এখন যদি আপনি জাহাঙ্গীর স্যার যেটা হয়তো বলছে বা আপনারা কোশ্চেন করছেন যে আমরা কোন বই পড়বো, স্পেসিফিকলি আমরা কোনো বইয়ের নাম বলি না যে আপনি অগ্রদূত কিনেন, জর্জ কিনেন, তারপরে হচ্ছে আপনার মিনিস জিকে আছে এটা কিনেন। আপনার যেটা ভালো লাগে সেটা কিনেন, কিন্তু আমরা বেসিক্যালি যেটা কাজ করব সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, জাহাঙ্গীর স্যার আসবে, আপনাকে স্লাইড তৈরি করা থাকবে, স্লাইড অনুযায়ী জাহাঙ্গীর স্যার আপনাকে পড়াবে, এরপর আপনাকে শীট দিব, আপনি এটা পড়বেন, এরপরে সাপ্তাহিক পরীক্ষা হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে, এটা যে কোনো দিন হইতে পারে, শনি, রবি, সোম, মঙ্গল, এইভাবে যে কোনো একদিন পরীক্ষা থাকবে। এই টপিক গুলোর উপরে, জাতিসংঘের উপরে টোটাল ক্লাস হয় হচ্ছে 2টা। পুরোটা একদিনে পড়তে হবে না, পুরোটা একদিন আমরা পড়াও দিব না, ওভাবে ভাগ ভাগ করে স্লাইড তৈরি করা, শুধুমাত্র চাপাই দিলেই তো হবে না, তিনি আলোচনা করতে হবে, রিটেনের কোয়েশ্চেন দিতে হবে, একটু সময় লাগবে একটা ক্লাসে। চাইলে কিন্তু আধা ঘন্টার কোনো ক্লাস হয় না যে আধা ঘন্টায় শেষ করে দিলাম, আধা ঘন্টার কি পড়াবে। অফলাইনে যেভাবে হয় অনলাইনেও ঠিক সেভাবে, যদি এক্সট্রা আপনি কি বেনিফিট পাচ্ছেন জানেন, সহজে আপনি পড়তে পারতেছেন, সময় কম লাগতেছে। ওখানে কিন্তু এই ক্লাসগুলো লিখে লিখে পড়াইতে হয়, সবই পড়ায় জাহাঙ্গীর স্যারই পড়ায়, লিখে লিখে পড়ায়, এবং রিটেনের কোশ্চেন কিন্তু ওইভাবে অ্যানালাইসিস করার সুযোগ হয়ে ওঠে না। আপনি একটা স্লাইডের মধ্যে সহজেই সবকিছু দেখতে পাচ্ছেন। এগুলো অফলাইনে হইলে তাদেরকে দেখায় দেখায় শীট দেখাইতে হইতো, এবং অফলাইনে কিন্তু আমরা কোনো শীট দেই না। টিচাররা এসে বোর্ডে লিখে দেয়, স্টুডেন্টরা খাতায় তুলে নেয়, স্যার আলোচনা করে। আর আপনি যেটা পাচ্ছেন, আলোচনাও পাচ্ছেন, শীটও পাচ্ছেন, কেন? আপনি দূরে থাকেন বিধায়। আপনি চাইলেই এই বই থেকে পড়তে পারবেন না। জাহাঙ্গীর স্যার যদি মুখে মুখে বলে এটা বোরিং একটা ক্লাস হবে, আপনি খাতা নিয়ে লিখতেছেন, জাহাঙ্গীর স্যার বলতেছে, এই জন্য আমরা এই শীট গুলো দেই। এখন ইম্পর্টেন্ট যেটা জাহাঙ্গীর স্যার বললো প্রতিষ্ঠাকালীন সদস্য 42টা, এটা আপনি স্টার মার্ক দিয়ে রাখবেন, এটা পরীক্ষায় আসতে পারে, এইভাবে আপনাকে বলে দিবে। এই শীট থেকে পড়াবে না, সুন্দর স্লাইড তৈরি করা আছে সেখান থেকে পড়াবে। আপনি এখানে স্যার A to Z প্রতিষ্ঠাকালীন আপনার সদস্য পড়তে হবে। একান্নটা না? না না, এইখানে হচ্ছে আপনার টোটাল সবকিছুই দেওয়া আছে, এইভাবে ভাগ করে দেওয়া আছে, আপনি এখান থেকে পড়বেন। এটা বলছি 2টা ক্লাস হয়, আপনি এত বড় শীট একদিনে কখনোই ক্লাস নেওয়া সম্ভব না, জাহাঙ্গীর স্যারও পাগল হয়ে যাবে, আপনিও বলবেন যে বাপ রে বাপ কি শুরু করছেন স্যার, এই দেখছেন কত দূর আমি আগাচ্ছি। যার ভিতরে আপনার প্রিলিতেও প্রশ্ন আসবে, রিটেনেও প্রশ্ন আসবে, আপনি এই স্লাইডটা একদিনে কিভাবে পড়বেন? এটা আপনার 2 দিনের ক্লাসের পড়া, 2 দিনের বাসার পড়া, এইভাবে হচ্ছে আপনার দেওয়া থাকে। এবং যতটুকু পড়বেন ততটুকু অনুযায়ী আমি গতদিন দেখাইছিলাম, ওই অনুযায়ী আপনার প্র্যাকটিস শিট করা আছে পার্ট বাই পার্ট। এইখানে হচ্ছে আপনার এই প্র্যাকটিস শিট অনুযায়ী আপনি এখান থেকে পড়বেন, এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আমি কি পড়লাম, কতটুকু পারলাম আর কতটুকু পারলাম না। এই হচ্ছে আন্তর্জাতিকের বিষয়। আন্তর্জাতিক যখন ক্লাস শুরু করবে তখন সিলেবাস নিয়েও আগে বুঝাবে, আমার আগে সিলেবাসটা বুঝতে হবে, তারপর অন্য কিছু। এখন আমি দেখা যায় সিলেবাসই বুঝি না, কিন্তু আমি সবকিছু করতে চাচ্ছি, সেই জায়গায় হয়ে যায় অসুবিধা। এই কারণেই হচ্ছে এই ব্যাচটা হচ্ছে এক কোর্সে প্রিলিটেন ভাইবার সম্মিলিত প্রস্তুতি, বিস্তারিত যে আমি প্রতিদিনই বলতেছি, এটাই হচ্ছে বিস্তারিত। একটা ভ্রান্ত ধারণা থাকে যে একটা বই নিচ্ছি বা একটা ডাইজেস্ট, একটা বিশেষ কোশ্চেন ব্যাংক নিয়ে আমি পড়তেছি, যেটা বাইরে অনেকেই বলতেছে, কিন্তু আসলে এভাবে প্রিপারেশন নিয়ে খুব বেশি লাভ হয় না। যে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, চিন্তা করে দেখবেন আপনার নিজের এবং অপোজিট পাশে কয়জন প্রিলি পাস করে, কয়জন আর রিটেন কয়জন পাস করে, মেন কিন্তু রিটেনেই। যেটা আমি এই যে একটু আগে দেখা যাচ্ছিলাম ওনারা কাজ করতেছিল, ধরেন রিটেন পরীক্ষা 100 মার্কের, পিএসসি নিচে 100 মার্কের তো নেয় না, তাহলে আমার ধরিও লাভ নাই, এটা ধরলেই ঝামেলা। 200, আপনি সেখানে 130 পাইছেন, আর ভাইবা হচ্ছে আপনার 50, আপনি পাইছেন হচ্ছে ধরেন 30, টোটাল হচ্ছে 160, এটা হচ্ছে আপনার স্কোর। এখন আমার স্কোর দেখেন, রিটেন আমি পাইছি হচ্ছে, এটা লিখে দিচ্ছি 200-র মধ্যে ধরেন 120, আর ভাই 40, তাহলে তো একই হয়ে গেছে হিসাব, যা সেখানে 10 বাড়ি গেছে, ওখানে 10 কমে গেছে। 170,
চাকরি কিন্তু আমার হবে, আপনার হবে না। মার্ক যখন যোগ হবে খেলাটা তখন এখানে হবে। আপনি যদি এখানে 100 পাইতেন 200-র মধ্যে, তাহলে আপনি কিভাবে নাম্বার পাবেন? নাম্বার কিন্তু দুটো যোগ হইলে আপনার এই জায়গায় কিন্তু নাম্বার প্লাস মাইনাস হয়ে গেছে। 10 নাম্বার মানে কিন্তু হিউজ ব্যাপার, এটা ছোটখাটো ব্যাপার না। 10টা নাম্বার, এক নাম্বারের কারণে আপনার সিরিয়াল 1 থেকে নিয়ে 100 পর্যন্ত পার হয়ে যাবে। এই জন্য আমাকে রিটেনের প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে। আলম স্যার যখন ক্লাস নিবে, ক্লাসের ক্ষেত্রে আমি বলে দিব, স্যারও বলে দিবে রিটেনের কিভাবে আপনাকে পড়াবে এখন থেকে। নতুন ভাবে পরে পড়ানোর অপশন নাই। লিখেন টোটাল কোর্স আউটলাইনটা দিবেন প্লিজ। টোটাল কোর্স আউটলাইন হচ্ছে এটাই, স্যাররা আপনাকে যেটা পড়াচ্ছে, সিলেবাস দেওয়া হচ্ছে, ভর্তির পর আপনি সিলেবাসটা পাবেন, এটাই হচ্ছে আপনার টোটাল আউটলাইন। স্পেসিফিক কোনো ক্লাস নাই। যেমন বলছি আপনার জাতিসংঘের 2টা, এখানে 1.5টা লাগতে পারে, 2.5টাও লাগতে পারে। টোটাল ভাবে কোনো স্পেসিফিক নাই যে বাংলার 5টা ক্লাস দিব, ইংলিশে 2টা ক্লাস দিব, টার্গেট থাকে। ইংরেজি আপনার আলাম স্যার নাউনের উপরে 1টা ক্লাস নেবে। এখন ক্লাস নিতে নিতে দেখতেছে সময় ওভার হয়ে গেছে, আপনারা বুঝতেছেন না, কোয়েশ্চেন বেশি করতেছেন, তখন এই ক্লাসটা নাউনের উপর 2টা হবে। আর সিলেবাস জাহাঙ্গীর স্যার যেগুলো দেখাইছে এগুলো তো আপনার ভর্তির পরে দিয়েই দিব। বাংলাদেশ বিষয়গুলো যখন ক্লাস হবে তখন এটা পাবেন, আবার আন্তর্জাতিকে যখন ক্লাস হবে তখন এটা পাবেন। যারা ক্লাস করবেন পরবর্তীতে, অবশ্যই ভর্তি চলতেছে, অলরেডি অনেকেই ভর্তি হচ্ছে। আপনার যদি ক্লাস ভালো লাগে, আরো কিছু ক্লাস আছে, সুযোগ আছে, দেখতে পারবেন। আজকে উনি অনলাইনে আছে কিনা জানি না, একজন গাজীপুরেও আসছে, তার সাথেও কথা হয়েছে, নাম জিজ্ঞেস করার সুযোগ হয়ে ওঠে নাই। এই ক্ষেত্রে আপনারা যদি চান গাজীপুরে এসেও দেখা করতে পারেন যে আসলে অফিস আছে কি নাই, নাকি আপনি এমনি একটা জায়গার মধ্যে লাইফ টেস্ট করতেছেন। এই জন্য চাইলে আসতে পারেন। এবং আমাদের খুব ভালো লাগছে, ইঞ্জিনিয়ার জব ম্যাথ বইটাও সে বাসায় নিয়ে গেছে যাতে পরবর্তীতে ক্লাস করতে পারে। এই কারণে নেওয়া, খুব চিকন বই, খুব বেশি মোটা না। এই জন্য আপনি যদি ক্লাস করেন, যা বলছি, নন ডিপার্টমেন্ট ক্লাস, পরীক্ষা, লেকচার শিটস আপনাকে 3550 টাকা দিতে হবে, এটা খুব বেশি না। আমি চাইলে ক্লাস করতে পারবো, যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব। এটা হচ্ছে সবকিছু সহ। আর যদি শুধু ননের ক্লাস করেন তাহলে হচ্ছে আপনার ওইটা তো একই হয়ে গেছে 2টা। আচ্ছা সমস্যা নাই, ওটা আলাদা। এটা হচ্ছে আলাদা। শুধু ননের যদি ক্লাস করেন তাহলে হচ্ছে আপনার 2050 টাকা দিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। বাকি একটা বিষয় হচ্ছে, এই ইঞ্জিনিয়ার জব সাহিত্য বইটা যারা এই ব্যাচে ভর্তি হবেন তাদের সবাইকে আমরা গিফট হিসেবে দিব, অর্থাৎ ফ্রি ধরেন, গিফট ধরেন, একই বিষয়। আমরা এটা কিছুদিন পরে আপনাদের কাছে পাঠাবো। এটা আপনি যেটা পড়বেন, আপনার সাহিত্য ক্লাস করতে হবে না, অনলাইনে সাহিত্য ক্লাস হয়ও না, এবং এটা একটা বোরিং ক্লাস হবে। আপনাকে ধরেন কাজী ইসলাম টান 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 করে লিখে লিখে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি পড়েই শেষ করতে পারতেছেন না, লিখেই শেষ করতে পারতেছেন না, শীত দিয়ে আপনার পড়া হচ্ছে না। আমরা জিনিসগুলোকে আপনাকে বুঝাই দিব, আপনি বাসায় পড়বেন, সাপ্তাহিক পরীক্ষা সিলেবাসে ইনক্লুড করা থাকবে, সেভাবে আপনি সামনের দিকে আগাবেন। আর এই পরীক্ষার সিলেবাসটা কি জন্য নিয়ে আসা, এই পরীক্ষাটা অনলাইনে আমরা নিচ্ছি, যারা আমাদের এই 24 বা 25 ব্যাচে ভর্তি হচ্ছেন তাদের হচ্ছে, বা ভর্তি 24-এ হয়েছে, 25-এ হবেন, এই ধরনের পরীক্ষাগুলো আমাদের ফ্রি থাকবে আপনাদের জন্য। এর কারণ আপনি যখন 6 মাস বা 5-6 মাস 7 মাস এই ব্যাচে পড়তেছেন, পরে কিন্তু আপনি হাজারো বলেন ঠেললেও ধাক্কাইলেও আপনার পড়া হবে না। কেন, পরীক্ষার ডেট না দিলে আমরা পড়তে বসি না। এই কালকে যদি নোটিশ দিয়ে দেয় পিএসসি যে 30শে মে পরীক্ষা, আপনি অর্ধেক মানুষ ফেসবুক থেকে উধাও হয়ে যাবে। আর যারা ফেসবুকে থাকবে তারা পোস্ট দিবে কিভাবে রিটেন পড়বো, কোন বই কিনবো, ভাই একটু সাজেশন দেন। আর যে রুটিন মানে আগে পড়াশোনা করছে, সে ফেসবুক থেকে গায়েব হয়ে সারাদিন রুমের মধ্যে পড়বে। আপনার তো সারাদিন নাই, আপনি তো চাকরি করেন বা গৃহিণী, একটা নির্দিষ্ট টাইম আপনাকে প্রতিদিন পড়তে হবে। সেটা আমাদের এখানে কোচিং করেন বা না করেন, যদি কেউ কোচিং করেন তাও পড়তে হবে, চাকরি পাইতে হলে আপনাকে পড়া লাগবে। এটা হচ্ছে একটা মূল কথা। একটা কিন্তু প্রশ্ন আপনি ছিল ভাই, যখন, হ্যাঁ বলেন। ক্লাস্টার এই সম্পর্কে কি বিস্তারিত কোনো ইয়া দিছে পিএসসি থেকে? দিছে তো, এবং আমি লাইভ করছি না, গত 1 সপ্তাহ খানিক হয়ে যাচ্ছে তো। না, ওই ক্লাস্টারই এটা ক্যান্সেল করবে বলছিল নাকি, লিখিত সিলেবাসটা ক্লাস্টারই এর। ক্লাস্টারি সিলেবাস পাবেন। আপনি কোন ডিপার্টমেন্ট? মেকানিক্যাল। মেকানিক্যাল। ক্লাস্টারি নিয়ে কাজ করতেছি। বা কোথায় থাকেন? আমি ঢাকায়। ঢাকার কোথায়? মালিবাগ। মালিবাগ। সম্ভব হলে আসেন, খুব শীঘ্রই সবাই আবার পিএসসি তে যাবে, রবিবার অথবা সোমবার, নোটিশ না আসলে। সেক্ষেত্রে যোগাযোগ করিয়েন, আলাদা গ্রুপ আছে, যদি চান সেখানে জয়েন করে আপডেট নিতে পারবেন আর কি, অসুবিধা নেই। যদি গাজীপুরে আসার সুযোগ হয় বা পিএসসি তে, সবাই আবার খুব শীঘ্রই যাবে কথা বলতে। হ্যাঁ তো সেটা নিয়ে ইনশাল্লাহ। অনেকেই কাজ করতেছে, যাতে মেকানিক্যালের আলাদা ক্লাস্টারের অনুযায়ী পরীক্ষা দিতে পারে আর কি। তা সেই ক্ষেত্রে স্যার আপনার, সিভিল সিভিল ডিপার্টমেন্ট কি ক্লাসটা কি চেঞ্জ হতে পারে পরীক্ষার ডেট? না, সিভিলের ক্লাস্টার চেঞ্জ হবে কেন? সিভিলের তো ক্লাস্টার আছেই, ইলেকট্রিক্যালের ক্লাস্টার আছেই। সমস্যা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট।
আর মেকানিক্যাল ডিপার্টমেন্ট ওখানে কোনো ক্লাসটা দেয়নি, অনেকে বলতেছে যে এটা আমরাও পড়ছি ফিজিক্স কেমিস্ট্রি। আমি তো গতদিন দেখাইছি, এখনো আমার এখানে নিচে বই আছে। এগুলো বই আপনিও পড়তে পারবেন না। আপনি মনে করতেছেন যে আমি সিভিলের, এই দেখেন বই দেখেন, এটা হচ্ছে প্রথম পত্র, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, এরকম বই কেউ দেখাইতে পারবে না। আমি নিয়ে এসে শুধুমাত্র দেখছি যে বইগুলো কিরকম, যে দেখানোর জন্য আপনাদের। এগুলো হচ্ছে বই ভাই, এগুলো বই, এগুলো পড়া যায়? আর সিভিলরা তো মনে করতেছে যে আমি পড়ে ফেলাইছি সব, এত সহজ, এগুলো পড়েন দেখে, দেখেন এগুলো বই। আমরা আমরা ভাই এতদিন ডিপ্লোমা ইন মেকানিক্যাল করছি, তো এখন ডিপ্লোমা ইন ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এরকম করতে হবে আর কি। না, আমি নিজে পিএসসি তে গেছিলাম, আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, তারা কাজ করতেছে, জানাবে আর কি আপডেট। আগামীতে খুব শীঘ্রই আবার পিএসসি তে যাবো, এই জন্যই ব্যস্ত ছিলাম বিগত 7 দিন। পিএসসি চেয়ারম্যান, সচিব স্যার এবং যে প্রশ্নপত্র প্রণয়ন করে তার সাথে মিটিং করছি আমরা 5 জন। তো বাকি আমাদের সাথে গাজীপুর থেকে প্রায় 60 জন প্লাস স্টুডেন্ট গেছে। অনেকেই জানি অনেক লেখালেখি করছে, ফেসবুকে পোস্ট দিছে আমাকে নিয়ে, যে আমি কোচিং এর হয়ে কি জন্য মেকানিক্যাল স্টুডেন্টদের বা অন্যান্যদের উপকার করতেছি। এটা হয়তো ফেসবুকে বিভিন্ন গ্রুপে গেলেই দেখবেন আমার ছবি দেওয়া আছে যে আমি এই কাজগুলো করতেছি আর কি। তো ভাইয়া এই এটা বইগুলো ছাড়াও আসলে কি, আমাদের আপনার জন্য। এই হ্যাঁ, রেলওয়ে ছাড়াও কি এলজিডি এ সম্পর্কে কোনো তথ্য জানা আছে? না, এলজিডি সম্পর্কে তথ্য কি জানবো? সিভিলের স্টুডেন্টরা তো বেইমান, সব টাকা পয়সা খাই ফেলছে, এতটুকু আমি জানি। যার কাছে টাকা পয়সা ছিল ওই সে টাকা পয়সা নিয়ে চম্পট ভাগছে। এটা পরীক্ষা আমাদের কবে তো হইতে পারে মানে? পরীক্ষা হবে কবে এটা কেউ বলতে পারবে না, কারণ ওই যে বললাম বেইমান, যার কাছে টাকা ছিল সে তো খাই ফেলতে ভাই, তাহলে পরীক্ষা কেমনে হবে? যেমন সকল প্রকার ফান্ডিং আমার কাছে আসে মেকানিক্যালের, এখন যদি ফান্ডিং নিয়ে আমি গায়েব হয়ে যাই তাহলে আপনার ফান্ডে টাকা না থাকলে কাজ করবে কারা? আর যারা কাজ করতেছিল সিভিলে সে তো চাকরি পেয়ে গেছে ভাই, এখন যদি আপনি চাকরি পান আপনি কি জন্য কাজ করবেন? আপনি তো কাজ করবেন আপনার না। আমার প্রশ্ন রইলো, তাহলে কে নিল কেন টাকাটা? টাকা নিল কেন? কে? ওই যে যার কাছে ছিল। জি, এখন বিশ্বস্ত ভেবে তো আমাকে ফান্ডিং এর দায়িত্ব দিচ্ছে, আমার এটাই বিকাশ, তো বড় নগদ, সমস্যা। রকেট, ব্যাংক অ্যাকাউন্ট সব দেওয়া আছে। এখন আমি মনে করেন চিন্তা করলাম 6-7 লাখ টাকা উঠছে, এখন আমি হচ্ছে এটা নিয়ে হারাই যাবো, আমার তো কেউ ধরতে পারবেন না আপনারা। আমি চাইলেই সম্ভব, হারাই গেছি। বুঝতে পারছেন? এখন সহজে ভাবে বলি, পরে আপনারা তো ধরেন আবার রেকর্ড টেকর্ড করে রাখতে পারেন, ওই টাকা কি করতে এটা এখন আর বলা যাবে না, থাক। ভর্তি হওয়ার পরে বলবো, দেখা যাবে এটা রেকর্ড করে রাখছেন, পরে আবার ফেসবুকে ছাড়ে দিচ্ছেন যে ভাই হচ্ছে এগুলো আঁকিয়া আমাদেরকে বুঝায়। আর কে কোথা থেকে জয়েন করছেন তার তো ঠিক নাই। পরে আবার নানান ধরনের সমস্যা হয়ে যাবে, ওই পোস্ট ডিলিট করার জন্য প্রেশার দেওয়া লাগবে, পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে। এই জন্য যাক, এগুলো নাই বলা যাবে বলেন। না, এগুলো অনেক অনেক ঠিক কিছু আছে, আছে। নাই বলেন। আপনি পড়তে থাকেন, এই আর কি বিষয়, বাকি পড়াশোনা করেন। আর এই সিলেবাসটা সম্পর্কে কেন দেখাইলাম, যে আপনার একই 2টা পরীক্ষা হয়ে গেছে, ওইটা কাকে ঠিক করে দেন। 2টা পরীক্ষা হয়ে গেছে, এই 4টা পরীক্ষা এখনো বাকি আছে। যারা রেলের ক্যান্ডিডেট আছেন বা পরে পরীক্ষা দিবেন রেলে, যারা ভর্তি হবেন তাদের রেলের পরীক্ষাগুলো ফ্রি। কারণ 16 তারিখ পর্যন্ত যদি 16 তারিখ পর্যন্ত যদি পরীক্ষা হয়, তারপরে যদি পিএসসি ডেট না দেয়, আমরা কিন্তু আবার মডেল নিব, যেভাবে বলবে সেভাবে পরীক্ষা নিব। তো সেই ক্ষেত্রে এই পরীক্ষাগুলো বাইরের স্টুডেন্টরা 100 টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছে এক্সাম সেন্টার, আর আমাদের স্টুডেন্টরা তো ফ্রি পরীক্ষা দিতে পারবেন যারা আপনার পরে আসবেন। কারণ 6 মাস পরে কিন্তু আপনার আর পড়া হবে না, কোচিং শেষ হয়ে গেলে ধীরে 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 আপনার টার্গেটও কমে যাবে যতক্ষণ ডেট না দিবে। আর যদি মনে করেন যে না, আমি ধরে রাখবো, অনেকেই কিন্তু চাকরি পায়। আমি যেটা বলছি না, আমাদের অনলাইন থেকে প্রায় 30+ স্টুডেন্ট চাকরি পাইছে, রানিং 20তম থেকে একজন চাকরি পাইছে। তারা কারা? যারা অধিক পরিশ্রমী, যারা পরিশ্রম করে, দিন শেষে একটা টার্গেট থাকে, এই সময় আমি একটু পড়বো, নিজের জন্য সময় বের করতে হবে। আপনার যদি টার্গেটই না থাকে যে আমি একটু পড়বো, কষ্ট তো হবেই। সবাই প্রাইভেট চাকরির পাশাপাশি চেষ্টা করে যে আমি একটু পড়ে সরকারি চাকরি নিবো, কারণ আজকে চাকরি আছে কালকে বাইর করে দিতে পারে, বসে হয়তো ঝামেলা হইলো, তখন আমি কি করব? এই জন্য আপনার পড়ার জন্য সময় বের করা লাগবে, সেটা দিনে হোক, রাতে হোক, দুপুরে হোক, খাওয়ার আগে হোক, খাওয়ার পরে হোক। বহুত মানুষকে দেখতে অনেক কষ্ট করছে, প্রাইভেটে চাকরি করে সাইডে সিভিল ইঞ্জিনিয়ার আর বই নিয়ে গেছে, বই নিয়ে যায় ওইখানে পড়ে, শীট নিয়ে যায় পিডিএফ থেকে পড়ে, কিছু করার নাই তো। কারণ ওই জীবনটা তার ভালো লাগে না। আজকে যদি আপনি ডিএনসিসির উপসহকারী প্রকৌশলী হন, টাকাই টাকা, এরকম অনেকেই পরিচিত আছে। খুব শীঘ্রই আমরা গাজীপুরে সেমিনার আয়োজন করব ডিএনসিসির উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান স্যারকে নিয়ে, যে হচ্ছে এক সময় অনেক আদিকালে আমাদের স্টুডেন্ট ছিল। এই জন্য সেই ভালোবাসার টানে খুব শীঘ্রই আবার গাজীপুরে আসবে, হয়তো অনলাইনে আপনারা দেখতে পারবেন না। গাজীপুরে আসলে যদি সম্ভব হয় আসি দেখা করতে পারেন। তাহলে এই যে একসময় স্টুডেন্ট, এখন ভালোবাসার টানে আসতেছে, কিন্তু উপসাগরী প্রকৌশলী হিসেবে আসছে টাকাই টাকা। ফোনের অভাব নাই, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, অনেক কিছু। গত 2 মাস আগে দেখা করতে গেছিলাম গুলশানে, আইফোনও কিনে নেওয়া শেষ। তো বিশাল পথধারী। এই জন্য আপনারাও ভবিষ্যতে যাইতে পারবেন যদি পরিশ্রম করেন। কারণ যারা চাকরি করতেছে পাচ্ছে, কষ্টের বিনিময়ে পাচ্ছে, টাকা পয়সা কিন্তু সবার কাছে নাই। এই জন্য পরিশ্রম করার জন্য আপনার এই মেধাটাকে যাচাই করার জন্য এই ধরনের পরীক্ষা দিতে পারবেন বাইরের স্টুডেন্টের সাথে, যে আপনি কতটুকু পড়ছেন আর সে কতটুকু পড়ছে। আপনি -5
বা 10-20% সে পাচ্ছে 50 বা 100 পায়ে পাস করতে। এটাই কিন্তু মেন কম্পিটিশন, যেটা আপনি ওই রেলের পরীক্ষার হলে যেয়ে পাবেন। এটা আপনি বাইরে যেহেতু থাকেন, এই পরিবেশ আপনি কোথাও পাবেন না। আর অনেকেই পরীক্ষা নেয় যেখানে এক্সাম সেন্টার হিসেবে, ওখানে দেখা যায় আপনার কারা প্রশ্ন করে তার ঠিক নাই। এই জন্য আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে যান, তাহলে সবকিছু আপনার জন্য ফ্রি থাকবে আর কি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা ভর্তি হবেন পরবর্তীতে, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আমিও নাম্বারগুলো গ্রুপে দিয়ে দিব, বিকাশ নগদ নাম্বারে টাকা পাঠিয়ে আমাদের এই অনলাইন ব্যাচে ভর্তি হইতে পারবেন। আমি একটু সরে গিয়ে আপনাকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দিচ্ছি, যদি কেউ চান গ্রুপে নাম্বারগুলো দিব। এখনো দেই নাই। ভর্তি আমি 8 তারিখ পর্যন্তই এই ব্যাচে নিব। 9 তারিখেই ক্লাস শুরু হবে। 9 তারিখ শুক্রবার জাহাঙ্গীর স্যার প্রথম ক্লাস নিবে। এই 9 তারিখ থেকে আপনার ক্লাস শুরু হয়ে যাবে, আর অপশন নাই। কারণ পরীক্ষার ডেট প্রিপারেশন শুরু করলেই দেরি হবে। যে আমি যদি 10, 12, 15 তারিখ পর্যন্ত যাই, সেক্ষেত্রে দেরি হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার। আর বাকি ফ্রি ক্লাসের শিডিউল তো এখানে দেওয়া নাই। ফ্রি ক্লাসের শিডিউলের ক্ষেত্রে এটা এখানে ছিল। পরবর্তী ক্লাস হচ্ছে আপনাদের আগামীকাল বাংলা ব্যাকরণ ক্লাস। এটা হচ্ছে সম্ভবত রাত 8:30টায়, ঠিক মনে নয়, একটু চেক করে দেখতে তার হবে। একটা কোশ্চেন ছিল, আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হব, সেক্ষেত্রে মানে ক্লাসগুলো কোন টাইমে নিতে আপনারা আগ্রহী? ক্লাস টাইম এই যে এখন যেভাবে দেখতেছেন, সেম সেভাবেই। রাত আসলে আমরা 8:45, জব করি তো 8:30, রাত 10টা। স্যার, আমরা তো হ্যাঁ, আসলে জব করি। তো জবের জন্য তো আসলে অনেক সময় নিজেরা টাইমটাকে মেনটেন করে নিতে পারি না, যার জন্য রাত যদি একটু 9টার দিকে বা তার চেয়ে একটু পরে হয়, হয়তো বা এটা আমার ব্যক্তিগত কথা বলা, অনেকে হয়তো সেটা না মানতে পারে। সেক্ষেত্রে একটা সুইটেবল টাইমটা যদি চুজ করে রাত্রে, তাহলে হয়তো বা ইনশাল্লাহ ক্লাসটা নিয়মিত করতে পারবো। আর রেকর্ড ক্লাস তো অবশ্যই পাবো। হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবেন, কিন্তু স্পেসিফিক বলা কঠিন যে 9টার পরে বা 10টার সময়ই প্রতিদিন ক্লাস হবে। কারণ এখানে আরো ব্যাচ চলে। জাহাঙ্গীর স্যার আপনার এখানে ক্লাস নেওয়ার আগে আরো একটা ক্লাস নিচে নেওয়ার পরে হচ্ছে আপনার এই ক্লাসটা স্টার্ট হয়েছে, এবং একই দিন 2টা ক্লাসই হয়। এই জন্য আপনার চাইলেও আমি প্রতিদিন আপনাকে 10টায় দিতে পারবো না। যেমন আলম স্যার 10টায় ক্লাস শুরু করলে 11:45 পর্যন্ত ক্লাস নিয়ে কালকে আবার সকাল 8টায় আসতে হবে। এটা স্যারের পক্ষে খুব কঠিন, টাফ। এবং ওই টিচার আলম স্যার তো শেষ করে অফলাইনে 8:20-এ ক্লাস, নামাজ পড়ে এসে আপনার অনলাইনে নিয়ে বাসায় চলে যাবে। এখন আমি যদি স্যারকে 10টা পর্যন্ত বসায় রাখি, এই সময়টা কি করব? এবং একই দিনে 2টা ক্লাস নেওয়া স্যারের পক্ষে সম্ভব না। কারণ একটা মানুষ সারাদিন ক্লাস নিছে, আরো অনলাইনে 2টা নিবে, আপনাকে আউটপুট দিতে পারবে না, বুঝাইতে পারবে না, বিরক্ত হয়ে যাবে, রাগ হয়ে যাবে। এটা আসলে হয়, মানুষ চাইলেও কথা বলতে পারে না। আর নিয়ে আবার কিন্তু তার ফ্যামিলি আছে, আবার পরের দিন সকাল 8টায় আসতে হবে, এক পর্যায়ে অসুস্থ হয়ে যাবে। অনেক কিছু বিবেচনা করে ক্লাস দিতে হয়। আমি চাইলেও প্রত্যেকটা ক্লাস রাত 10টায় দিতে পারবো না। বিশেষ করে আলম স্যারের ক্লাস তো কখনোই রাত 10টায় দেওয়া সম্ভব না। স্যারের ক্লাস স্যার, 8:40 নন বা ডিপার্টমেন্ট 45, এবং ইংরেজি ক্লাস ডিপার্টমেন্ট মাস্ট। হ্যাঁ, স্যার, নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট মিলে সপ্তাহে কয়টা ক্লাস হবে এবং কয়বার হবে? 5 থেকে 6 দিন ক্লাস হবে। একটা ক্লাসই হবে একদিন, কারণ একটা ক্লাস করতেই তো আমার 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। জি স্যার। তা সেই ক্ষেত্রে 2টা ক্লাস করলে তো আমি পাগল হয়ে যাবো, যে 1 ঘন্টা 20 মিনিট আবার 1 ঘন্টা 20 মিনিট। আর যদি আমি ক্লাসটা মিস করি, তাহলে 2.5 ঘন্টার ক্লাস মিস হয়ে গেল, ওটা রিকভার করাই কঠিন। জি স্যার, যেদিন একটা স্যার নন ক্লাস হবে ডিপার্টমেন্ট ক্লাস হবে ওই দিনে ডিপার্টমেন্ট হবে না? না। আজকে যে ক্লাস হচ্ছে এটাই ক্লাস টাইম। হয়তো বা আমারটা বাদ দিয়ে যতটুকু জাহাঙ্গীর স্যার পড়াইছে এই অনুযায়ী ক্লাস টাইম 1 ঘন্টা 10-15-20 মিনিট। আর ডিপার্টমেন্ট ওকে ক্লাস তো স্যার। ওই দিন কখনোই করা যাবে না অনলাইনে। ওকে স্যার। ওই সময়টা আপনাকে বের করতে হবে যেভাবেই হোক। কারণ আপনি চাইলেও ধরেন যে 10টা থেকে প্রতিদিন করাইতে পারবো না। আলম স্যারের ক্লাসটা 8:45-40 এর ভিতরে হবে। সাইন্স স্যার বা জাহাঙ্গীর স্যারের ক্লাসটা এটা হয়তো বা 10টায় দেওয়া যাইতে পারে, এটা এখন না পর্যন্ত স্যার, 10টা শিওর ঠিক না। আছে। এটা 10টা হলে স্যার এটা ভালো হয়। ভর্তি হওয়ার পরে, না এটা হচ্ছে ভর্তি হওয়ার পরে যে স্টুডেন্টটা আছে প্রয়োজনে তার সাথে কথা বলে আমি চেষ্টা করব। কারণ অনেকেরই তো 10টায় সমস্যা থাকতে পারে, এই জন্য চেষ্টা জি। করব দেওয়ার। এটা ভর্তি হওয়ার যারা ভর্তি হবে তাদেরকে নিয়ে কথাবার্তা বলে আমি একটা সুইটেবল টাইম দেওয়ার চেষ্টা করবো। কিন্তু ইংরেজি ক্লাসটা আমি পারবো না, এটা আমি আগে ক্যালেন্ডার করছি। আলম স্যারের ক্লাস আমার পক্ষে রাত 10টায় দেওয়া সম্ভব না। আলম স্যার ইংরেজি ক্লাস নিবে, কিন্তু 8:40 বা 45-এ নিতে হবে এই ক্লাস। আমি চাইলে আপনাকে লো কোয়ালিটির ইংরেজি একটা ভাড়া করা শিক্ষক দিতে পারতাম, যেহেতু আমি কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। এই জন্য অফলাইনে টিচারকে দিয়ে আমি অনলাইনে পড়াচ্ছি। আলম স্যার ছাড়া ইংলিশ ক্লাস অফলাইনে সবগুলো আলম স্যার নাই, সে আলম স্যারকে দিয়ে আমি অফলাইনে ক্লাস করাচ্ছি। আপনি কখনো ধরতেও পারতেন না যদি আমি লো কোয়ালিটির একটা টিচার নিয়ে এসে আপনার সামনে দাঁড়া করাইতাম। আমি তখন আপনাকে বলতে পারতাম যে কোনো সময় দেন। প্রত্যেকে প্রফেশনাল শিক্ষক। আর জাহাঙ্গীর স্যার আপনার ধরেন অফলাইনে দীর্ঘদিন থেকে ক্লাস নিচ্ছে। শাহিন স্যার হচ্ছে গাজীপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, তাদেরকে টাইম আছে। যা শাহিন স্যারের ক্ষেত্রে সকাল 8টায় তার কলেজ শুরু হয়, সে যেহেতু প্রভাষক, তাহলে টাইম গুলো মেনটেন করে দিতে হয়।
আর যদি হ্যাঁ অনেকে হইতো যে সেরা সেরা শিক্ষক বিভিন্ন জায়গা থেকে জয়েন করতেছে, তাদের হিসেবটা বেশি। যেটা পারবো না সেটা আমি মিথ্যা কথা আপনাকে বলবো না, যে না এটা আমি পারবোই, আপনি খালি ভর্তিটা হয়ে যান। আর ভর্তি হওয়ার পর তো আমাকে পাবেনি, তখন তো বলবেন যে আপনি মিথ্যা কথা বলে ভর্তি করাছেন। এই কাজগুলো আমি সচরাচর করি না। আমি যেটা পারবো আপনাকে বলে দিলাম, বাকিটা ভর্তি হওয়ার পর আমি সবার সাথে কথা বলে একটা শিডিউল দিই। এই আর কি। আর পরবর্তী ক্লাস হচ্ছে আপনার আছে আগামীকালকেই আছে ইংরেজি ক্লাস। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা ভর্তি হবেন তাদের জন্য, যারা ভর্তি হবেন না তাদের জন্য। কেন? গতদিন আলম স্যার প্রি পজিশন পড়াইছে, কিন্তু প্রি পজিশনটা ছিল প্রি রিটেনের কানেক্টেড টপিক। আর আগামীকালকে যেটা পড়াবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এন্ড নাউন, অর্থাৎ ইংরেজির মূল পড়াটা কালকে স্টার্ট করবে। যখন প্রি ক্লাস আলম স্যারের দেখা শেষ, এই জন্যই মেন টপিকের পড়া স্টার্ট করবে প্রিপজিশনে, সরি পার্টস অফ স্পিচের নাউন। যেটা যারা ভর্তি হবেন তার জন্য মেন ক্লাস, আর যে ভর্তি হবেন না তার জন্য ফ্রি ক্লাস। এই নাউন থেকে প্রত্যেকটা প্রিলি পরীক্ষায় 1, 2 বা 3 মার্ক থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু রিটেনে কোনো মার্ক থাকে না। কিন্তু আপনাকে এই ক্লাসটা করতে হবে, নাউন না পড়ে আপনি প্রিপজিশনে আসতে পারবে না। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এরপরে হচ্ছে প্রিপজিশন। এই জন্য সবার জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস। যারা ক্লাসটা করতেছেন চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার। 8:45 স্যার ক্লাস নেবে। আর যদি কারো ক্লাসটা মিস হয়ে যায়, আমরা একটা ফেসবুক সিক্রেট গ্রুপের লিংক আগেও দিছি, এখনো এই যে জুমে দিয়ে দেন ফেসবুকের লিংকটা 25 দিয়ে দেন, এখানে দিয়ে দেন যদি সম্ভব হয়। স্যার একটা প্রশ্ন এখানেও ছিল। দিয়ে দিচ্ছে, হ্যাঁ দাঁড়ান, যেখানেও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া হবে। ওখান থেকে হচ্ছে আপনি জয়েন করে ক্লাস দেখতে পারবেন। হ্যাঁ বলেন। স্যার পানি উন্নয়ন বোর্ড বা ডিএনসিসি এর আলোকে কি কোনো মডেল টেস্ট শুরু করা হবে কিনা রিসেন্টলি? হ্যাঁ শুরু করবো, ওই যে বললাম মিজান স্যার আসুক, তার সাথে কথাবার্তা বললে কিভাবে পরীক্ষা নিলে শুরু হয়, সাবজেক্ট ওয়াইজ দিতে হবে। আমি ধরেন আপনার মেকানিক টেস্টের ডিজাইন একদিনে দিয়ে দিলাম, স্টুডেন্ট তো মাথার তাপ তো ছিঁড়ে যাবে, এই ভাই এত পড়া যায়। স্ট্রাকচার পার্ট এই যে ভাগ করে দিতে হবে, মেকানিক্সের সাথে দিব সার্ভেইং, স্ট্রেন্থের সাথে দিব ধরেন আপনার ম্যাটেরিয়ালস, এইভাবে সাবজেক্ট গুলো ভাগ করে তারপরে শুরু করব। আর অনলাইনে টিমটা খুব ছোট, চাইলেও এতগুলো পরীক্ষা নিতে পারি না, ব্যাচ আছে, ফ্রি এক্সাম আছে, পেইড এক্সাম আছে, আরো অনেকগুলো কাজ থাকে, স্লাইড তৈরি করতে হয়, শিট তৈরি করতে হয়। এই জন্য লিমিটেড টাইমের মধ্যে হয়ে ওঠে না। চেষ্টা করব এটা শেষ হোক, এই পরীক্ষাটা শেষ করি, এটা শেষে তারপরে নিবো। কারণ একবারে এতগুলো পরীক্ষা নেওয়া যায় না, 16 তারিখের পরে আর কি হয়তো বা নিবো, বা 16 তারিখের আগে রুটিন পাবলিশ করবো। এই দুইটা পরীক্ষা রাখতেছে, কারণ এই দিন আবার চাপ বেশি আছে, একই সাথে প্রি রিটেন পরীক্ষা, আবার স্যার চাপা অনেকে দেখতে হবে। বলছিল যে এই মাসে নাকি পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা হয়ে যেতে পারে, এরকম কি কোনো নিউজ আছে আপনার কাছে? না, এরকম কোনো তথ্য আমার কাছে নাই। এরকম সবাই সার্কুলার দিলেই বলে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, কিন্তু পরীক্ষা আর হয় না। এটা হচ্ছে পরীক্ষা কবে হবে, একটা কথা সবসময় বলি যে পরীক্ষা কবে হবে এটা আমার মেন উদ্দেশ্য না, আমার প্রিপারেশন কমপ্লিট আছে কিনা এটা হচ্ছে মেন ফ্যাক্টর। আর পরীক্ষা যদি সাপোজ এই মাসেই হয় আর আমি যদি না পড়ি বা প্রিপারেশন না থাকে, তাহলে তো আমি টিকবো না। আর যদি পরীক্ষা 2 মাস পরেও হয়, তাহলে কিন্তু আমার অপরচুনিটি আছে, আমি একটু রিভিশন দিয়ে নিজেকে গুছিয়ে নিতে পারবো। আর অনেকেই আছে এই কথাটা বলেই শুধুমাত্র স্টুডেন্ট ভর্তি করানোর জন্য, যে পরীক্ষা হয়ে যাবে আমার ব্যাচে ভর্তি হন, আমার বই কেনেন, আমার শীট কিনেন, আমাকে নোট কিনেন, এ দেখে পরীক্ষা আর হয় না। এই জন্য আসলে পরীক্ষা স্পেসিফিক পানি নম্বরের কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা। আমি কারোর সাথে কোনো কথা বলিনি পানি উন্নয়ন বোর্ড নিয়ে, কারণ বর্তমানে এই ক্লাসটা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে সুযোগ হয়ে ওঠে নাই। যদি পরীক্ষা হয়ও আপনি জিনিসগুলো গুছায় নেন, রিটেনের বিশেষ করে ডিপার্টমেন্ট পার্টটা, যেমন এসএফডি বিএমডি কিন্তু একটা আসবে, তারপরে মাটি কাটার অঙ্ক একটা আসবে, সার্ভিং এর শিকল জরিপ থেকে একটা আসবে। এই ধরনের যেগুলো আসবে আসবে সেগুলো আপনি বেশি বেশি করেন। বাকিটা হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্ন, পাইলট ইঞ্জিনিয়ারিং যে জব সলিউশন আছে সিভিলের সেটা, বা এক্সেপশনাল যে কোনো একটা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বিগত প্রশ্নগুলো আপনি একটু ফলো করেন। এবার পরীক্ষা বুয়েট নিতে পারে, নাও নিতে পারে, কিন্তু কোশ্চেনগুলো সলভ করে রাখলে আপনার জন্য ইজি হবে আর কি। স্যার জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এই দুইটা সাবজেক্টে কি পানি উন্নয়ন বোর্ড প্রশ্ন করে স্যার, এরকম কি স্যার? আমি তো করে, এখন তো এই প্রশ্নটা এই সাবজেক্টটা ডুয়েটেও অ্যাড করছে, এবার ডুয়েট অ্যাডমিশনও অ্যাড করছে। প্রশ্ন আসতে পারে, আসলে স্পেসিফিক সাবজেক্ট থেকে বলা কঠিন, বা প্রশ্ন বলা কঠিন যে এখান থেকে আসবে না, আমার পড়তে হবে। এর কারণ এই সাবজেক্টটা এবার যেহেতু অ্যাডমিশনে অ্যাড করছে, তার মধ্যে সাবজেক্টের ভ্যালু আছে। আগে ডুয়েট অ্যাডমিশনে জিওটেকনিক্যাল ফাউন্ডেশন ছিল না, এখন এবার এই সাবজেক্টে সবাই দক্ষ হয়ে আসবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে, কারণ প্রশ্ন তো আসেই, আপনারা 6টা কি 7টা এরকম প্রশ্ন আছে আর কি, রিটেন টাইপ প্রশ্ন আসতে পারে, আমার কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না। এমনকি ম্যাটেরিয়ালসও না, বালির এফএম এর অঙ্ক তো সবাই পারে, এরকম মনে হয় যে এফএম এর অঙ্ক তো আমি পারি, কারণ করতে দিলে টাটকা যাবে, যে এটা আবার কোন সূত্র দিয়ে করাইলো ভাই, আমার তো মাথায় কাজ করতেছে না। এই জন্য আমার যেগুলা পারি সেটাও করা লাগবে, যেটা পারি না ওটাও দেখা লাগবে। মানে বাদ দেওয়ার কোনো অপশন নাই, যে শুধুমাত্র শর্টটা করে বুয়েট প্যাটার্নে সাজেশন দেওয়াটা খুব কঠিন। পিএসসি প্যাটার্নে সহজে ঘুরি ফিরি একই জিনিস,
বুয়েট প্যাটার্নের খুব বা টাফ, এটা কি বা থাকবে নিজেরা পিএসসি যারা কি পরীক্ষা আসলে, নেয়। পিএসসি কি আসলে ঘুরে ফিরে একই জিনিস কি দেবে, না একটু পরিবর্তন হবে, যেহেতু প্রতিযোগিতার মাঠে না, কম্পিটিশন তো ভালোই চলতেছে? ওই একই জিনিস দিলে তো আপনি পারবেন না। ডাই রিলেটেড প্রিপোজিশন দিলে তো এখন মাথায় হাত, ডাই অফ হবে না, ইন হবে না, কি হবে, বাই হবে, বুঝতেছি না। কনফিউশন প্রশ্নগুলো পিএসসি বেশি দেয়। রিপিটেড বলতে কি, পিএসসি ধরেন বিগত 5 বছরের প্রশ্ন আপনার খাই ফেলতে হবে, তাইলে আপনি পারবেন। এখন যদি আপনি রিসেন্ট প্রশ্ন, ওই যে নার্সিং এর প্রশ্নটা প্রিন্ট দিছিলাম গতকাল, তো ওখানে সাহিত্য থেকে প্রশ্ন আছে 3টা, আর প্রশ্ন আসে নাই। এখন যদি আপনি বলেন ভাই সাহিত্য থেকে তো 3টা প্রশ্ন আসে, আমি সাহিত্য কেন পড়বো, আমি ব্যাকরণ পাঠ করবো, তাহলে তো আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। বিগত বছরগুলোতে সাহিত্য থেকে বেশি আসছে, এইবার দেয় নাই। নার্সিং এর 25 সালে একটা পরীক্ষা হয়েছে গত 1 সপ্তাহ মনে হয় আগে, প্রশ্নটা দেখিয়েন, 3টা প্রশ্ন আছে সাহিত্য থেকে। আগে যেভাবে করছে সেভাবেই করবে প্রশ্ন, জাস্ট আপনার হয়তো ওই টপিকটার মধ্যে থেকে ঘুরে ফিরে প্রশ্ন দেয়। সবগুলো প্রশ্ন আপনি বিগত সালে পড়ে রাখলে আপনার জন্য ইজি হবে আর, কারণ ওই আচ্ছা। টপিকে আর কি কোশ্চেন হয়তো বা আলাদা। এবার প্রিপোজিশন থেকে ডায়েরিতে গতবার দেখা যাবে লুক রিলেটেড দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে সুমন ভাই ওই উপরে কি জানি বলছে, একটু উপরে উঠাই দেন তো, এই জানি এটা কথা জিজ্ঞেস করছে আর কি এখানে, উপরে আরেকটু উপরে। ও, এটা কি প্রশ্ন? ডিপার্টমেন্ট নিয়ে কিছু শুনতে চাই আমিনুর রহমান। ডিপার্টমেন্ট নিয়ে তো অনেক কিছুই হবে, ডিপার্টমেন্ট ফ্রি ক্লাসও দিব। ডুয়েটিয়ান যারা গ্রাজুয়েশন শেষ করছে তারাও ক্লাস নিবে, এবং এমইএস এ চাকরি মানে জয়েন দিবে, বিল্লাল স্যার সেও ক্লাস নিবে, সবাই ক্লাস নিবে এই ব্যাচে। তা সেই ক্ষেত্রে যখন ডিপার্টমেন্ট ক্লাস হবে তখন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। আজকে শুধুমাত্র সাধারণ জ্ঞান নিয়ে কথা বলতেছি, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার দিচ্ছি। ডিপার্টমেন্ট ফ্রি ক্লাস হবে নন শেষে, নন শেষে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ফ্রি ক্লাস হবে, অসুবিধা নাই। স্যার ডিপার্টমেন্টের একটা ফ্রি ক্লাস করা যাবে, হ্যাঁ ডিপার্টমেন্টের ক্লাস দিব, ননটা শেষ হয়ে নেই, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান শেষ হয়ে গেলে এরপরে ডিপার্টমেন্ট হবে। এটা আমি প্ল্যান করে আপনার ভর্তির ডেট 8 তারিখে দিছি, আর 9 তারিখে ক্লাস স্টার্ট হয়ে যাবে, তার আগেই ডিপার্টমেন্টের ক্লাস পাবেন। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ক্লাস মিস করবে তারা রেকর্ড ক্লাস ও শীট পাবে। হ্যাঁ রেকর্ড ক্লাস তো যে ফেসবুক সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিতে, জয়েন করেন, সেখানে সবগুলো ক্লাস পাবেন। আর শীট হচ্ছে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, এখনো পেইড গ্রুপটা খোলা হয়নি, অনেকে ভর্তি হচ্ছে, একবারে আমরা গ্রুপ খুলে সেখানে হচ্ছে অ্যাড দিব, এবং ওখানে রোল নাম্বার দেওয়া থাকবে, এটা সবকিছু আমরা বলে দিব, অসুবিধা নাই। আর শীট তো আপনি না পাইলে পড়বেন কি হবে, এত সাজানো গোছানো শীট যদি আপনার কাছে থাকে তাহলে পড়তে সহজ হবে, এছাড়া তো আপনি পড়ে খুলে উঠতে পারবেন না, এই হচ্ছে বিষয়। কারণ আপনার সাথে কথা বলতে বলতে তো অফিস টাইম পার হয়ে গিয়ে একবার রাত, সারা রাত বাজিয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে আরো কথা হবে, সমস্যা নাই। আজকে এখানে ধরেন শেষ করতে হবে, কারণ আমার অফলাইনের কিছু কাজ বাকি আছে, কালকে আবার সকালে 2টা মিশনের পরীক্ষা আছে, সব মিলিয়ে আরো বেশ কিছু কাজ বাকি আছে। তা আজকে যদি রাত 2টার পরে বাসায় যাই তাহলে আবার ঝামেলা আছে, সবসময় তো রাত ফোন করে বাসায় যাওয়া যাবে না। আপনারা প্রিপারেশন নেন, সবসময় আপনারা আমাদেরকে পাশে পাবেন, শুধু আমাকে না, ইঞ্জিনিয়ার সিস্টেমে যারা আছে, যে কোনো তথ্য আমরা শেয়ার করি, কিন্তু এটা বুঝে শুনে। আমরা যে একটা জিনিস জানি না এই তথ্য শেয়ার করি না, বা অনেক সময় টানলেও শেয়ার করা সম্ভব হয় না বিশেষ কিছু বিষয়ের কারণে। কারণ এটা অনলাইনের যুগ, আপনি একটা পোস্ট দিলেন, সাজিদ ভাই বলছে যে ডিএনসিসির পরীক্ষা ধরেন 5 তারিখে হবে, এটাও একটা ঝামেলা। আমরা চেষ্টা করি এগুলোকে সিকিউর রাখার জন্য, আমরা অনেক কিছুই জানি, কিন্তু ফেসবুকে কোনো কিছুই আমরা বলি না, কারণ আমাদের টার্গেট শুধুমাত্র স্টুডেন্ট না। এই ধরনের কাজগুলো যারা করে তাদের টার্গেট হচ্ছে স্টুডেন্ট শুধুমাত্র ফাঁদে ফেলানো, এবং যার কোর্সটি খুবই লিমিটেড। আমরা মোটামুটি সব থেকে হাই প্রাইসে ক্লাস করাই, এর কারণ হচ্ছে কোয়ালিটি, এটা আমরা মেনটেন করার চেষ্টা করি, এবং চেষ্টা করি একজন স্টুডেন্ট যারা আসতেছে তার স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য। তাহলে আজকের এই ক্লাসটা এখানেই শেষ, না করলেও শেষ করতে হচ্ছে, কোনো প্রশ্ন নেওয়ার সুযোগ নাই। আপনাদের আন্তরিকতা এবং প্রশ্ন শুনে দেখে আমার নিজের কাছেই ভালো লাগতেছে, চাচ্ছি আরো উত্তর দিতে, কিন্তু যে বললাম সময় একটা বড় ফ্যাক্ট, আমি চাইলেও খুব বেশি সময় আজকে দিতে পারতেছি না। যখন ভর্তি হবেন তোর আরো ক্লাস হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা থাকবো, আমরা চেষ্টা করব সবাই সম্মিলিত ভাবে আগানোর জন্য। এখানে হয়তো বা কেউ স্যার, কেউ ভাই, তারাও প্রিপারেশন নিচ্ছে, তারাও চেষ্টা করবে আমাদেরকে উপরে উঠানোর জন্য, আর আমরাও নিচ থেকে চেষ্টা করবো পড়ে আমার নিজের স্বপ্ন পূরণের জন্য। শুধু এতটুকুই, এই জন্য কিছু ফি দিয়ে কোচিং এ ক্লাস করা, কারণ ফ্রিতে তো আসলে কেউ এত কিছু আপনাকে সেবা দিবে না, এটা চাইলেও সম্ভব না। ফ্রি বললে আজকে 1000 জন স্টুডেন্ট গ্রুপে জয়েন করতো, বা অনেক বিশৃঙ্খলা তৈরি হতো। আমরা চাই একটা পরিবেশ, কোনো বাজার না, যেখানে 100, 200, 500 স্টুডেন্ট ক্লাস করবে, তার স্বপ্ন আছে, সে কষ্ট করবে, পরিশ্রম করবে, টাকা ইনভেস্ট করবে, পড়বে, এতটুকুই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই কালকে আলম স্যারের ইংরেজি ক্লাস হবে 8টা 45-এ, ক্লাস শেষে দেখা হবে, তাহলে ওই সময় প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, ইঞ্জিনিয়ার্স কোচিং এর জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আগামীকাল ক্লাস শেষে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।